আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই মেমোরাইজিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের অ্যাডমিশন লাইফটাতে মেমোরাইজিং পার্ট নিয়ে তোমাদের অনেক দুশ্চিন্তা থাকে। আমরা জানি আমাদের মেমোরাইজিং এ কয়েকটা জিনিস ইনক্লুডেড থাকে। একটা হচ্ছে আমাদের ভোক্যাবস থাকে, অর্থাৎ আমাদের সিনোনিম অ্যান্টোনিম আসে। আমাদের আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের মেমোরাইজিং পার্টের ভিতর পড়ছে। তারপরে আমাদের হচ্ছে থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমাদের রয়েছে অ্যানালজি। অ্যানালজি পার্টটা মোটামুটি আমাদের এই ভোক্যাবস এর উপরই চলে, কারণ তোমার যদি ভোকাবুলারিটা খুব ভালো থাকে তাহলে অ্যানালজিটা খুব ইজিলি ধরতে পারবা। এর পাশাপাশি আমাদের থাকে কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এই কয়েকটা জিনিস আমাদের মেমোরাইজিং পার্টের ভিতর অন্তর্ভুক্ত থাকে। তো আজকে আমরা সবগুলো বিষয় ইনক্লুডেড করে 50টি এমসিকিউ সলভ করার চেষ্টা করব, যার মাধ্যমে তোমাদের মেমোরাইজিং পার্টটাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা খুব ভালো একটা ধারণা পেয়ে যাবে। তো তোমাদের সকলকে ক্লাসে স্বাগত জানাচ্ছি, এবং তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। যারা ফেসবুকে জয়েন রয়েছে তারা একটু কমেন্ট করে জানাবা আমাকে স্পষ্ট শুনতে পারছো কিনা। কে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, আশা করি শুনতে পারছো। তোমাদের প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, আমরা খেয়াল করি। প্রথম প্রশ্নটা খেয়াল করো, দ্য এক্সপ্রেশন রেয়ারলি ক্যান রিপ্লেসড বাই দ্য ইডিয়ম। আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে, প্রথম প্রশ্নটা আসছে আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে, এবং প্রতি বছরই দেখা যায় ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন চলে আসে। আর আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে এই আমাদের সিনোনিম অ্যান্টোনিমটা, হচ্ছে ভোক্যাবসের যে সিনোনিম অ্যান্টোনিম পার্টটা রয়েছে। এটা দেখা যায় প্রতি বছরই আসে। ইডিয়মস এন্ড ফ্রেজ না আসলেও সিনোনিম আর হচ্ছে অ্যান্টোনিম অ্যান্টোনিম আর আরেকটা বিষয় প্রতি বছর আসে, সেটা হচ্ছে স্পেলিং এর যে পার্টটা। স্পেলিং এর যে পার্টটা, এটা হচ্ছে আমাদের প্রতি বছর দেখা যায় চলে আসে, ইডিয়মস এন্ড ফ্রেজ না আসলেও। তো এগুলো দেখা যায় এক বছর আসলো এক বছর আসলো না, বাট সিনোনিম আর অ্যান্টোনিমটা কিন্তু আমাদের প্রতি বছরই আসে। তো আমাদের প্রথম যে প্রশ্নটা খেয়াল করো, দ্য এক্সপ্রেশন রেয়ারলি, আমরা রেয়ারলি মানেটা আসলে রেয়ারলি ওয়ার্ডটা নিচের কোনটা দ্বারা আমরা রিপ্লেস করতে পারি? ক্যাচিং সামওয়ান রেড হ্যান্ডেড উইথ ফ্লাইং কালার্স ইন দ্য রেড হ্যান্ড, নাকি ওয়ান্স ইন এ ব্লু মুন। রেয়ারলি বলতে এখানে নিচের কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা কমেন্ট করে জানাবা কোনটা উত্তর হবে, এ বি সি নাকি ডি। একের নাফিস রায়ান আর নেপোলিয়ন হামজা খান ডি বলছে। ওকে, হিমেল ডি বলছে। ওয়ালাইকুম আসসালাম নাইম। তামান্না ডি বলছে, গুড। ওকে, খেয়াল করো, আমরা যদি প্রথম যে অপশনটা, যে ক্যাচিং সাম ওয়ান রেড হ্যান্ডেড, এটা মানে হচ্ছে যখন কেউ কোনো অপরাধ করছে, অপরাধ করা অবস্থায় যখন তাকে ধরা হয়, অর্থাৎ বাংলা কথা যেটা বলি, কাউকে হাতে নাতে ধরা। হ্যাঁ, কাউকে হাতে নাতে ধরা অর্থে আমরা এই ইডিয়মসটা ব্যবহার করি, যে ক্যাচিং সাম ওয়ান রেড হ্যান্ডেড। দেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে উইথ ফ্লাইং কালার্স, এটা বলতে বোঝায় যখন আমরা কোনো কিছুতে বিজয় উল্লাস করি। ঠিক আছে, ফ্লাইং কালার্স বলতে বোঝাচ্ছে সাকসেসকে, সাকসেসকে বোঝায়, বা আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে বিজয় উল্লাসকে বোঝায়। হ্যাঁ, বিজয় উল্লাস, বিজয় উল্লাসকে বলা হয় ফ্লাইং কালার্স। ওকে, দেন ইন দা রেড, ইন দা রেড বলতে কি, আমরা বলি না যে তার ব্যবসায় লাল বাত্তি। হ্যাঁ, তার ব্যবসায় লাল বাত্তি, লাল বাত্তি মানে কি, সে হচ্ছে খুব ঋণী হয়ে গেছে, অর্থাৎ ডেপ্ট কে বোঝায়, অর্থাৎ ঋণকে বোঝায়। হ্যাঁ, ঋণকে বোঝায়। আর এই যে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কি, এই যে ব্লু মুনটা কি কদাচিৎ অর্থে, কি অর্থে, কদাচিৎ অর্থে, যেটা দেখা যায় না বললেই চলে, সেই অর্থে রেয়ারলির সাথে আমরা কানেক্টেড। সে অনুযায়ী আমার এটার উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা। ওকে, একের উত্তর হচ্ছে ডি। ওকে, ঠিক আছে। দেন দুই নাম্বার অপশনটাতে যাবো, অ্যান অ্যান্টোনিম অফ টর্পিড। দুই নাম্বার আমাদের ভোক্যাবস থেকে আসছে অ্যান অ্যান্টোনিম অফ টর্পিড, অর্থাৎ টর্পিডের অ্যান্টোনিম চাইছে, বিপরীত শব্দ চাইছে। তাহলে সেটা উত্তর কি হবে? এটা কি স্লাগিশ, ল্যাটেন্ট, অ্যাক্টিভ নাকি ডরমেন্ট? দুই নাম্বারটার উত্তর কি হতে পারে একটু কমেন্ট করে জানাবা। দুই নাম্বারটার উত্তর কি হতে পারে একটু কমেন্ট করে জানাবা। টর্পিডের অ্যান্টোনিম কি? অনেক সময় আমরা হচ্ছে কি এই যে অ্যান্টোনিম ওয়ার্ডটা খেয়াল করি না, একটা ওয়ার্ড দেখলেই মনে করি তার সিনোনিম চাইছে, তাই না? এই জিনিসটা আমরা খুব মনে করি। তো প্রশ্নটা খুব ভালোভাবে পড়বা, আমার অ্যান্টোনিম চেয়েছে নাকি সিনোনিম চেয়েছে, সিনোনিম চেয়েছে, এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বা। তাহলে দেখবা আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে ভুলগুলো হয়ে থাকে, যে দেখা যায় জানা জিনিসও ভুল করে চলে আসে, এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। ওকে, দুই নাম্বারটার উত্তর কি হবে? ওকে, খেয়াল করো, টর্পিড মানে কি? টর্পিড মানে হচ্ছে নিষ্ক্রিয় যে ব্যক্তিগুলো বোঝায়। টর্পিড মানে হচ্ছে কি, টর্পিড মানে হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, টর্পিড মানে হচ্ছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। ওকে, তাহলে স্লাগিশ মানে কি? স্লাগিশ মানেও সেম অর্থ প্রকাশ করে টর্পিডের, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ অর্থে। ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত। ল্যাটেন্ট মানে কি? সুপ্ত, যে হচ্ছে প্রকাশিত হয় না, তার মানে কি সেও একটা সক্রিয় অর্থের মতো যায়। ডরমেন্ট মানেও সুপ্ত অর্থ প্রকাশ করে। ডরমেন্ট মানেও সুপ্ত অর্থ প্রকাশ করে, যেগুলো প্রকাশিত হয় না।
তাহলে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভের বিপরীত শব্দ কি পাচ্ছি আমরা? অ্যাক্টিভ। অত উত্তরটা হবে সি নাম্বারটা। ওকে। আহ এন্নে বলিউন বলছো, হামজা খান অ্যাক্টিভ, নাফিজ রায়ান তামান্না বলছো সি। সবগুলাই অলস বোঝায়, হ্যাঁ অলস বা নিষ্ক্রিয় অর্থে সবগুলাই অলস বোঝাচ্ছে। ফারিয়া মিম সি, হিমেল মিম বলছে সি, রত্না সি বলছে। ওকে গুড, খুশবু অ্যাক্টিভ বলছে। ঠিক আছে, দেন 3 নাম্বার অপশনটাতে আমরা যাব। দ্য অ্যান্টোনিম অফ ফ্রুগাল। এই ওয়ার্ডটা প্রচুর আসছে, তোমরা দেখবা বিগত বছরে এই অ্যান্টোনিম বা সিনোনিম গুলা, এই যে ফ্রুগাল ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা প্রচুর আসছে। এবং আরেকটা জিনিস তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যে আমাদের যে ভোক্যাবুলারি নিয়ে যে আমরা টেনশন করি, আমাদের তোমাদের সোর্স দুইটা, একটা হচ্ছে টেক্সট বুক, একটা হচ্ছে টেক্সট বুকের যে সিনোনিম অ্যান্টোনিম গুলো রয়েছে রয়েছে যে ভোকাবুলারি গুলো রয়েছে, সেগুলো একটু সিনোনিম অ্যান্টোনিমটা পড়বা। এর পাশাপাশি এর পাশাপাশি পড়বা জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলা। তোমরা দেখা যায় কি অ্যাডমিশন টাইমে এসে অনেকে নানান বই পড়ো, হ্যাঁ বইয়ের নাম বললাম না, অনেক বই বাজার থেকে কিনে নিয়ে এসে ভোকাবুলারি আত্মস্থ করার চেষ্টা করো। দেখো অ্যাডমিশন কিন্তু এত কিছু লাগে না। তোমরা কি করবা, তুমি পড়বা জাস্ট টেক্সট বইয়ের যে ভোকাবুলারি গুলো রয়েছে, ওই ওয়ার্ড গুলোর সিনোনিম অ্যান্টোনিম পড়বা। আর আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো, অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষাতে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে যেসব প্রশ্ন এসেছে সেগুলা পড়বা। ঠিক আছে, তাহলে ফ্রুগালের অ্যান্টোনিমটা কি, বিপরীত শব্দটা কি? প্রোডিগালস, মিজারলি, পার্সিমোনিয়াস নাকি ইকোনমিক্যাল? এটার উত্তরটা কি হবে? 3 নাম্বারের উত্তর কি হবে? ওকে, একজন নাফিস রায়হান বলছে বি, আর নেপোলিয়ন বলছো এ। ওকে, আচ্ছা। ওকে, খেয়াল করো ফ্রুগাল মানেটা কি। ফ্রুগাল মানে হচ্ছে যারা একটু মিতব্যয়ী। ফ্রুগাল মানে কি? ফ্রুগাল মানে হচ্ছে যারা একটু মিতব্যয়ী বা স্পেন্ড থ্রেফট বলা হয় যাদেরকে, স্পেন্ড থ্রেফট, HRIPT এরকম টাইপ, স্পেন্ড থ্রেফট বা মিতব্যয়ী, অর্থাৎ যাদের মনে করো অনেক টাকা পয়সা আছে বাট খরচ করতে কুণ্ঠাবোধ করে, যারা যারা একটু খরচ করতে কুণ্ঠাবোধ করে। ঠিক আছে, আচ্ছা সে অনুযায়ী খেয়াল করো মিজারলি মানে কি। মিজারলি, মিজারলি মানে হচ্ছে কি? কৃপণ, তাই না? মিজারলি মানে হচ্ছে কি? কৃপণ, কৃপণ। তারপর খেয়াল করো পার্সিমোনিয়াস মানেটা কি। পার্সিমোনিয়াস মানেটাও হচ্ছে মিতব্যয়ী অর্থ প্রকাশ করে। ইকোনমিক্যাল মানেটা কি? আচ্ছা, ফারিয়া মিম, তামান্না খাতুন। ওকে, ওকে, ঠিক আছে। তারপরে খেয়াল করো এই যে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল অর্থটাও আমাদের মিতব্যয়ী অর্থ প্রকাশ করে। অর্থাৎ যদি নিচের তিনটা মিজারলি, পার্সমোনিয়াস, দেন ইকোনমিক্যাল, তিনটাই কিন্তু আমাদের কৃপণ অর্থ প্রকাশ করে। যেটা প্রকাশ করে না সেটা হচ্ছে যে প্রডিগাল। প্রডিগাল মানে হচ্ছে কি? প্রডিগাল মানে হচ্ছে যে অমিতব্যয়ী। হ্যাঁ, প্রডিগাল মানে হচ্ছে কি? অমিত, অমিতব্যয়ী। 3 নাম্বারের উত্তর হবে এ। 3-এর উত্তর হবে এ। ওকে, 3-এর উত্তর হবে এ, অমিতব্যয়ী। প্রোডিগাল তোমরা অনেকেই দেখছি ভুল করছো, অনেকেই ভুল করছো। ম্যাক্সিমামই হচ্ছে বি দিছো। মিজারলি মানে তো কৃপণ, ঠিক আছে? মিজারলি মানে হচ্ছে কৃপণ, আর ফ্রুগাল মানেও হচ্ছে কৃপণ বা মিতব্যয়ী বুঝায়। হ্যাঁ, তাহলে তার বিপরীত কি? মিতব্যয়ের বিপরীত যে অমিতব্যয়ী, যে হচ্ছে চিন্তা ভাবনাহীন ভাবে খরচ করে, তাহলে সে অর্থে এটার উত্তরটা হবে প্রোডিগাল। ম্যাক্সিমামের উত্তরটা ভুল হয়েছে। তো যেহেতু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিবা। ঠিক আছে, 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বরটা, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রুথলেস। রুথলেসের সিনোনিম চেয়েছে, অর্থাৎ সমার্থক শব্দ চেয়েছে। রুথলেসের সমার্থক শব্দটা কি? এটা কি কাইন্ড হবে, ফার্টাইল হবে, টেন্ডার হবে নাকি মার্সিলেস হবে? কি হবে? রুথলেসের সমার্থক শব্দটা কি হবে? ওকে, ওকে, 3-এর এ হবে, হ্যাঁ। দেন 4 নাম্বারটা দেখো, রুথলেস মানে কি, খেয়াল করো। রুথ মানে কি? রুথ মানে হচ্ছে করুণা। রুথ মানে কি? করুণা। তোমার যদি শুধু আছে RUTH, কি সেটা হচ্ছে করুণা। আর লেস, লেস মানে আমরা কি জানি? লেস মানে হচ্ছে নেই। তার মানে কি, যার করুণা নেই তাকে বলা হয় কি? রুথলেস। তাহলে সে অনুযায়ী 4-এর উত্তরটা আমরা কি নিতে পারি? নাফিস রায়ান বলছো ডি। 4-এর উত্তরটা আমরা কি নিতে পারি? ওকে, খেয়াল করো কাইন্ড মানে কি। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। কাইন্ড মানে হচ্ছে কি? কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তার মানে করুণা নেই সাথে দয়ালুর একটা বিপরীত সম্পর্ক পাচ্ছি আমরা। ফার্টাইল মানে কি? যেটা হচ্ছে উর্বর জমি, উর্বর বুঝায়। টেন্ডার মানে যাচ্ছে না। মার্সিলেস, দেখো মার্সি মানে কি? মার্সি মানে হচ্ছে করুণা বা দয়া। মার্সি মানে করুণা বা দয়া, আর লেস মানে নেই। তার মানে কি, যার করুণা নেই বা দয়া নেই তাদেরকে বলা হয় রুথলেস বা মার্সিলেস। সে অনুযায়ী উত্তরটা হচ্ছে আমার 4-এর ডি নম্বরটা। ওকে, 4-এর উত্তর হচ্ছে ডি। ওকে, মুনতাহিনা বলছো, সুমাইয়া খাতুন, হামজা, তামান্না, হিমেল, ফারিয়া মিম, আমির হোসেন ফাহাদ,
ফাহাদ আমার কলেজের, আমার বাসার পাশে ওর বাসা। সুমাইয়া সিদ্দিক মিম, রাদিয়া ঋতু, ওকে, গুড। দেন 5 নম্বর, দ্য ওয়ার্ড বোনাফাইড মিনস। 5 নম্বরটা বলছে দ্য ওয়ার্ড বোনাফাইড মিনস, এগুলো হচ্ছে আমাদের ফরেন যে ফ্রেজগুলো থাকে, যে ফরেন ফ্রেজগুলো থাকে, সেই ফরেন ফ্রেজ থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, ফরেন ফ্রেজ বা ইডিয়ম ফ্রেজ, ঠিক আছে, ইডিয়ম ফ্রেজ এইগুলা থেকে আমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো এই এই প্রশ্নটার উত্তরটা কি হবে? বোনাফাইড মানেটা কি? এটা মানে কি রিয়েল, স্পিউরিয়াস, বন্ডেজ নাকি ফিজিবল? কোনটাকে রিপ্রেজেন্ট করে? 5 নাম্বারটা কি হবে? বোনাফাইড মিন্স রিয়েল, স্পুরিয়াস, বন্ডেজ নাকি ফিজিবল? কি হবে? 5। অ্যানিবলিয়ন বলছো এ, রিয়েল, ওকে, দেখি বাকিরা কি বলো। সোহানা, তানজিম, তামান্না বলছো এ। ঠিক আছে, খেয়াল করো, বোনাফাইড রিয়েল মানে কি? রিয়েল মানে আমরা জানি হচ্ছে যেটা আসল, তাই না? রিয়েল মানে হচ্ছে কি, রিয়েল মানে আমরা জানি আসল। ফিজিবল মানে কি? ফিজিবল মানে হচ্ছে কোনো কিছু পসিবল বা সম্ভব অর্থে ফিজিবল ওয়ার্ডটা ব্যবহার করা হয়। বন্ডেজ মানে আমরা জানি মানে দৃঢ় যে বন্ধন, বন্ডেজ মানে হচ্ছে কি বুঝায়? মনে মানে যে বন্ধনকে রিপ্রেজেন্ট করে। স্পিউরিয়াস মানেটা কি? স্পিউরিয়াস মানেটা হচ্ছে দেখা যায় নকল অর্থে ব্যবহার করা হয় বা ভাষা ভাষা অর্থে ব্যবহার করা হয়। সে অর্থে এটার সিনোনিমটা কি যাচ্ছে? বোনাফাইড মানেটা কি? বোনাফাইড মানেটাও হচ্ছে কি আসল বা রিয়েল। সে অনুযায়ী 5-এর উত্তর হচ্ছে কি? 5-এর উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে, ফারিয়া, মিম, ঋতু, সুমাইয়া, নাফিস, রত্না, সুমাইয়া খাতুন, ওকে, তাসমিয়া, সামিরা, সবাই সঠিক উত্তর হয়েছে। 6 নম্বরটা খেয়াল করো, চুজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিডের সিনোনিম চেয়েছে। আমরা অনেক ক্যান্ডিড পিক তুলি, তাই না? আমরা অনেক ক্যান্ডিড পিক তুলি না? তোলার সময় বন্ধুদের বলে একটা পিক তুলে দে, ক্যান্ডিড পিক তুলে দে। তো সেই ক্যান্ডিড শব্দের অর্থটা কি আর তার সিনোনিমটা কি হবে? ক্যান্ডিড শব্দের সিনোনিমটা কি হবে? এটা কি রিজার্ভ, এটা কি ফ্র্যাঙ্ক, এটা কি প্যাসিমিস্টিক নাকি সাবটেল? কি উত্তর হবে এটা? তোমরা ক্যান্ডিড ওয়ার্ডটা আমরা প্রচুর ব্যবহার করি, প্রচুর। ছবি তোলার জন্য যারা একটা ছবি তুলে, ছবি তোলা যারা খুব পছন্দ করো, তারা এই ক্যান্ডিড ওয়ার্ডটা খুব বেশি ইউজ করো। তো ক্যান্ডিড ওয়ার্ডটার সিনোনিম কি হবে? আচ্ছা, অ্যানিবলিয়ন বলছো বি, ওকে। খেয়াল করো, ক্যান্ডিড মানেটা কি? ক্যান্ডিড মানে হচ্ছে যেটা কোনো চিন্তা ভাবনাহীন ভাবে যেটা করা হয়, ঠিক আছে। তো দেখো, রিজার্ভ মানে কি? রিজার্ভ মানে হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করা, হ্যাঁ, কোনো কিছু সংরক্ষণ বা সংরক্ষিত অর্থে। প্যাসিমিস্টিক মানে কি? প্যাসিমিস্টিক মানে যারা একটু হতাশ হয়, হ্যাঁ, হতাশাবাদ যাদেরকে বলা হয় তারা হচ্ছে একটু প্যাসিমিস্টিক। সাবটেল মানে হচ্ছে সূক্ষ্মকে রিপ্রেজেন্ট করে। সাবটেল মানে হচ্ছে সূক্ষ্ম। আর এই যে ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্কের সিনোনিম হচ্ছে ক্যান্ডিড, যেটা আমরা ফ্র্যাঙ্কলি তুলি, ঠিক আছে, কোনো আনউইলিংলি, কোনো চিন্তা ভাবনাহীন ভাবে যে ছবিগুলো তোলা হচ্ছে সেগুলোকে বলা হয় ক্যান্ডিড। তাহলে সে অনুযায়ী 6-এর উত্তর হচ্ছে কি? 6-এর উত্তর হবে বি নাম্বারটা। ওকে, যারা 6-এ বি বলছো তাদের সবারটাই হয়েছে। ওকে, মালিহা, মিম, শেতাজ, অরুণ, হৃদয়, হিমেল, ওকে, গুড। আচ্ছা, 7 নাম্বারটা খেয়াল করো, চুজ দ্য সিনোনিম অফ অবসলিট। ওকে, চুজ দ্য সিনোনিম অফ OBSOLET, অবসোলেট। আচ্ছা, এটার উত্তরটা কি হবে? এটা কি মডার্ন, আউটডেটেড, ফ্রিকুয়েন্ট নাকি ভাইটাল? খুব ভালোভাবে প্রশ্নটা খেয়াল করবে, এটা কিন্তু আমার সিনোনিম চেয়েছে, বুঝছো? এটা কিন্তু আমার সিনোনিম চেয়েছে। প্রশ্নের অপশনে কিন্তু আমার অ্যান্টোনিম সিনোনিম দুইটাই রয়েছে। তাহলে আমার প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। 7 নম্বরের উত্তরটা কি হবে? 7-এর উত্তর কি হবে? এ, বি, সি নাকি ডি? ওকে, 7 নাম্বার উত্তর কি হবে? ওকে, খেয়াল করো, অবসলিউট মানেটা কি? ভাইটাল মানে কি? ভাইটাল মানে হচ্ছে মূল্যবান। ভাইটাল মানে, ভাইটাল মানে হচ্ছে যেটা খুব মূল্যবান। ফ্রিকোয়েন্ট মানে কি? ফ্রিকোয়েন্ট মানে যেটা মাঝে মধ্যেই ঘটে, তাই না? যেটা মাঝে মধ্যেই ঘটে সেটাকে বলে ফ্রিকোয়েন্ট। আউটডেটেড মানে কি? আউটডেটেড মানে হচ্ছে প্রাচীনকালীন যেই শব্দগুলা, বা ওল্ড, প্রাচীন বা যেটা ওল্ড। আর মডার্ন মানে তো আমরা খুব জানি, আমরা এখন মডার্ন যুগে বসবাস করি, মানে হচ্ছে আধুনিক। আধুনিক। আমি চারটা শব্দের বলে দিলাম, এবার তোমরা বলো সিনোনিম কি হবে? ওকে, বি বলছো, গুড। এই যে অবসোলিট, এটার মানেটা হচ্ছে প্রাচীন বা ওল্ড কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে। সে অনুযায়ী আমার উত্তর হচ্ছে বি নাম্বারটা, যেটা হচ্ছে আউটডেটেড বা প্রাচীন বা ওল্ড। ওকে, 7 নাম্বারটা সবারই হয়েছে। সেকেলে, হ্যাঁ, সেকেলে বা প্রাচীন বা আধুনিক, মান্দাত্তার আমল, এই সকল শব্দের অর্থে আমরা অবসোলিউট শব্দটা ব্যবহার করি। দেন 8 নাম্বারটা খেয়াল করো, চুজ দ্য অ্যান্টোনিম। চুজ দ্য অ্যান্টোনিম অফ সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালের কি চেয়েছে? আমার অ্যান্টোনিম চেয়েছে। এতক্ষণ কিন্তু সিনোনিম চাচ্ছিলাম, তাই না? এবার কিন্তু অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিমটা কি হবে? এটা কি ডিপ, শ্যালো, পলাইট নাকি রাফ? কি হবে?
সুপারফিশিয়াল। আমরা 8 নাম্বারটার উত্তর কি হবে? 8 নাম্বারটা, ওকে, খেয়াল করো, রাফ। রাফ মানে আমরা জানি যে খুব একটু নিষ্ঠুর বা কঠোর, হ্যাঁ, যারা আমাদের কাছে একটু রাফ আচরণ করে, কঠোর অর্থে ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে পলাইট মানে জানি কি নম্র বা ভদ্র অর্থে পলাইট ব্যবহার করি। শ্যালো মানে কি, এটা মানে হচ্ছে অগভীর, অগভীর, বা দেখা যায় ভাষা ভাষা, হ্যাঁ, অগভীর বা ভাষা ভাষা। আর ডিপ মানে কি, ডিপ মানে আমরা জানি গভীর অর্থে ব্যবহার করা হয়। আমরা 4টার অপশনের মানে লিখে দিলাম। এইবার সুপারফিশিয়াল মানের সাথে মিল রেখে উত্তরটা কি হবে? 8-এর। আচ্ছা, একজন বলছো ডিপ, কেউ বলছো বি। মানে এ আর বি এর ভিতরে একটা কনফিউশন তোমাদের। অপি পাউল, জায়ানা এ, ডিপ, মুনতাহিন মালিয়া বি, তামান্না এ, হাসান ইমেল এ। আচ্ছা, ম্যাক্সিমাম যেহেতু এ বলেছো, তাহলে আমিও ঐক্যমত পোষণ করলাম তোমাদের সাথে। আচ্ছা, খেয়াল করো, এই যে সুপারফিশিয়াল মানেটা কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা জ্ঞান। মানে যে লিটল লার্নিং বলে না, যে ভাষা ভাষা জ্ঞান, লিটল লার্নিং, অল্প বিদ্যা। এই কোনো একটা কিছু নিয়ে মানে সারফেস লেভেলের জ্ঞান আছে, বাট তোমার গভীর লেভেলে কোনো জ্ঞান নাই। হ্যাঁ, জাস্ট দেখতেছো যে যেটা পেপারে পড়লা, জাস্ট ওইটাই জ্ঞান আছে, বাট ওই সম্বন্ধে যে বিস্তারিত পড়তে হবে, এই জ্ঞানটা তোমার নাই। এই যে জ্ঞানটা, এগুলাকে বলা হয় ভাষা ভাষা জ্ঞান। হ্যাঁ, ভাষা ভাষা যে জ্ঞানটা, তাহলে ভাষা ভাষার বিপরীত কি হবে? ডিপ বা গভীর জ্ঞান, তাই না? সে অনুযায়ী 8-এর উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে, দেন 9 নাম্বারটা খেয়াল করো, চুজ দ্য অ্যান্টোনিম অফ রিগিড। এটা তোমাদের কাছে সহজ মনে হইতে পারে। চুজ দ্য অ্যান্টোনিম অফ রিগিড। রিগিড শব্দের আমার অ্যান্টোনিম চেয়েছে, কি হবে? চুজ দ্য অ্যান্টোনিম অফ রিগিড। চুজ দ্য অ্যান্টোনিম অফ রিগিড কি হবে? চুজ দ্য অ্যান্টোনিম অফ রিগিড। আমাদের পরীক্ষা কিন্তু একদম মানে দরজায় কড়া নাড়ছে, তাই না? তোমাদের পরীক্ষা একদম দরজায় কড়া নাড়ছে, তো আশা করি প্রস্তুতিটা ভালো নিচ্ছ। সময় সময় নষ্ট করবো না, পরীক্ষার এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগবে, খুব ভালোভাবে রিভাইজ দিবা। অ্যাটলিস্ট একবার পরীক্ষার হলে যাওয়ার আগে রিভাইজ দিবা। আর পরীক্ষার আগের রাতে তো 3টা সাবজেক্ট কোনোদিনও সম্ভব না, তাই না? 12 তারিখের আগেই চেষ্টা করবা সবগুলা টপিক, সবগুলা সাবজেক্টের খুব ভালোভাবে যেন তোমার রিভাইজ হয়ে যায়। ঠিক আছে? ওকে, খেয়াল করো, রিগিড আমরা দেখি স্টিফ মানে হচ্ছে কি? স্টিফ মানে হচ্ছে যেটা খুবই কঠোর বুঝায়। হ্যাঁ, কঠোর বুঝায়, স্ট্রং বুঝায়। আর স্ট্রং মানেও আমরা জানি কঠোর বুঝায়, হার্শ মানেও আমরা জানি কঠোর বুঝায়। তাহলে এটা রিগিড মানে কি? রিগিড মানেও বুঝায় যে খুবই জেদি যারা, হ্যাঁ, যারা একটু জেদি টাইপের, তাদেরকে বলে রিগিড। তারা কি হয়? তারাও কিন্তু কঠোর হয়। যে আমার অমুক জিনিসটা লাগবে মানে লাগবেই, খুবই কঠোর হয় তারা। তাহলে এটার বিপরীত কি হচ্ছে? বিপরীত হচ্ছে যেটা আমাদের কাছে ফ্লেক্সিবল। আমরা যেটা কি করতে পারি? পরিবর্তনযোগ্য। হ্যাঁ, পরিবর্তনযোগ্য। তো যারা কঠোর, যারা খুব জেদি, তারা কিন্তু নিজেদের মত পরিবর্তন করে না। হ্যাঁ, তাহলে তাদের বিপরীত কি হবে? 9-এর উত্তর বি নাম্বারটা, ফ্লেক্সিবল। ওকে, 9-এ সবাই বি বলছো, গুড। দেন 10 নম্বরে খেয়াল করো, চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকুমুলেট। চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকিউমুলেট কি হবে? অ্যান্টোনিম অফ অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট শব্দের বিপরীত শব্দ চেয়েছে। অ্যান্টোনিম অফ অ্যাকুমুলেট কি হবে? এটা কি গ্যাদার হবে, কালেক্ট হবে, ডিসপার্স হবে, নাকি প্রিজার্ভ হবে? দেখো, তোমরা যদি অ্যাকুমুলেট শব্দের অর্থ নাও জানো, তোমরা 4টা অপশন পরে কিন্তু বলে বলে দেওয়া উচিত যে এটা আসলে উত্তরটা কি হইতে পারে। ঠিক আছে, এটা উত্তরটা কি হইতে পারে 10-এর? ওকে, একজন বলছে, জায়ানা বলছে সি। আচ্ছা, সবাই কমেন্ট করে জানাই দিবা সবাই, এটা উত্তরটা কি হবে? শের সি। আন্নে বলিয়ন বলছো, শহীদুল ইসলাম বলছো সি। আচ্ছা, তাসমিয়া সামিরা বলছে সি। খেয়াল করো, গ্যাদার মানে কি? গ্যাদার মানে কোনো কিছু সংগ্রহ করা বা একত্রিত করা। কালেক্ট মানেও সংগ্রহ করা বা একত্রিত করা বোঝায়। প্রিজার্ভ মানেও কোনো কিছু সংগ্রহ করা, সংরক্ষণ করা বা একত্রিত করা বোঝায়। ডিসপার্স, এই যে ডিসপার্স, এটার মানেটা কি? ডিসপার্স মানে হচ্ছে কোনো কিছু বিচ্ছিন্ন করা। ডিসপার্স মানে কি? কোনো কিছু কি করা? বিচ্ছিন্ন করা। অ্যাকুমুলেট মানে কি? অ্যাকুমুলেট মানে একত্রিত করা, একত্রিত করা। তাহলে একত্রিত শব্দের সিনোনিম হচ্ছে গ্যাদার, কালেক্ট, প্রিজার্ভ। আর আমার অপশনে চাইছে কি? অ্যান্টোনিম। তাহলে উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। 10-এর উত্তর হচ্ছে সি। হ্যাঁ, সব ক্লাসের রেকর্ড থাকবে। ওকে, ডিসপার্স। ওকে, সাদিয়া রোজ, রাজিবুল খান, সুমাইয়া, রত্নাবাসা, খেয়াল করো। দেন 11 নম্বরটা খেয়াল করো, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় প্রতি বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। দ্য কোর্ট ডিড নট অ্যাকুইটেড হাসিনা ড্যাশ দ্য চার্জ অফ ম্যাস কিলিং। ম্যাস কিলিং মানে তো আমরা জানি, ম্যাস কিলিং মানে হচ্ছে গণহত্যা, তাই না? গণহত্যা, গণহত্যা অর্থে ব্যবহার করে ম্যাস কিলিংটা। মানে বলতে চাই, এই যে কোর্ট বা আদালত হাসিনাকে গণহত্যার যে মামলা, সেই মামলাতে খালাস দেয়নি। বা খালাস না দেওয়া অর্থে আমরা অ্যাকুইটেড অর্থটা ব্যবহার করে থাকি। তো এই যে অ্যাকুইটেড,
অ্যাকোয়াইটেড এটার সাথে কোন প্রিপজিশনটা বসে? অফ, ফ্রম, অ্যাবাউট নাকি উইথ? কি হবে? অ্যাকোয়াইটেড অফ, ফ্রম, অ্যাবাউট নাকি উইথ? ওকে, 11 হামজা বলছো সি। ওকে, অফ বলছো। হামজা খান বলছে অ্যাকোয়াইট অফ মানে খালাস, তামান্না এ, মুনতাইন মালিয়া এ, অপি পাউলে, নেবলিয়ন অফ, গুড। আচ্ছা, অ্যাকুইটেড শব্দের সাথে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অফ। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে কি কোন কাউকে কোন অভিযোগ থেকে খালাস দেওয়া। খালাস দেওয়ার অর্থে আমরা অ্যাকুইটেড অফ শব্দটা ব্যবহার করি। সে অনুযায়ী 11-এর উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে, সবারই সঠিক হয়েছে। তারপর আমরা দেখব 12 নাম্বারটা, বাংলাদেশ ইজ না বিরেভড ড্যাশ নিউমেরাস কনসার্নিং সিচুয়েশন। তাই না? বাংলাদেশ, 12 নাম্বারটা খেয়াল করো, বাংলাদেশ ইজ নাও বিরেভড। বিরেভড শব্দের সাথে কোন প্রিপজিশনটা আমরা এখানে ব্যবহার করব? এটা কি টু, বাই, উইথ নাকি ফর? বলছে নিউমেরাস কনসার্নিং সিচুয়েশন মানে বিভিন্ন উদ্বেগজনক সিচুয়েশন দ্বারা বাংলাদেশ বর্তমানে পরিপূর্ণ। অর্থাৎ বাংলাদেশে দেখবা, তোমরা যারা ঢাকা থাকো দেখবা 2 দিন পর পর আন্দোলন হয়, 2 দিন পর পর আন্দোলন, 2 দিন পর পরও তো ভুল কথা, প্রতিদিনই আন্দোলন হয় কোনো না কোনো ইস্যু নিয়ে। তাই না? বাংলাদেশে হচ্ছে ঢাকাকে তোমরা জিকেতে পড়ছো না, ঢাকা যেমন হচ্ছে রিকশার নগরী, মসজিদের নগরী, ঢাকা কদিন পর দেখবা জিকেতে পড়তে হবে আন্দোলনের নগরী। বুঝছো? 2 দিন পর পর প্রতিদিনই কোনো না কোনো ইস্যু নিয়ে একটা আন্দোলন হচ্ছে, আর বিভিন্ন সিচুয়েশন নিয়ে কনসার্ন, মানে উদ্বিগ্ন ওরা। তাহলে সে অনুযায়ী 12 নাম্বারটা কি হবে? বিরেভ ড্যাশ নিউমেরাস কনসার্নিং সিচুয়েশন। এই যে বিরেফটের সাথে কি বসে, বিরেফটের সাথে কি বসে এবং এটার অর্থটা কি একটু বলবা? বিরেফটের সাথে কি বসে এবং এটার অর্থটা কি একটু বলবা? ওকে, সবাই সি বলছে, সবাই সি বলছে। খেয়াল কর, বিরেফট উইথ মানে কি? বি রেফট উইথ, বিরেফট উইথ বলতে বোঝায় কোনো কিছু দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, পরিপূর্ণ অর্থে ব্যবহার করা হয়, আরো বিভিন্ন অর্থ থাকতে পারে, বাট এরকম পরিপূর্ণ অর্থে বা কোনো কিছু দ্বারা ভরপুর এরকম অর্থে ব্যবহার করা হয়। সে অনুযায়ী উত্তরটা হচ্ছে বিরেফট উইথ, সি নাম্বারটা। বিরেফট শব্দটা যেখানেই পাবা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অনুযায়ী সেখানে কি বসবে? সি বসবে। ওকে, উইথ বসবে। দেন খেয়াল করো 13 নম্বরটা, বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। ঠিক আছে, 13 নম্বরটা বলছে যে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এন্টার্ড ড্যাশ অ্যান এগ্রিমেন্ট টু ইনক্রিজ বাইলেটারাল ট্রেড ইন দিস ইয়ার। বাইলেটারাল ট্রেড বলতে বোঝায় কি? দ্বিপাক্ষিক বাণিজ্য। এটা কি বোঝায়? দ্বিপাক্ষিক, দ্বিপাক্ষিক বাণিজ্য বোঝায়। ঠিক আছে, বাইলেটারাল ট্রেড বলতে বোঝায় দ্বিপাক্ষিক বাণিজ্য। অর্থাৎ এখানে বলছে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে এবছর আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যটাকে ইনক্রিজ করার জন্য, বাড়ানোর জন্য, অর্থাৎ দুই পক্ষের যে বাণিজ্য। সে অনুযায়ী 13 নম্বরটা কি হবে? ঠিক আছে, 13 নাম্বার কেউ বলছো এ, কেউ বলছো সি, কেউ বলছো ডি। হ্যাঁ, একজন শুধু কেউ বি বললা না কেউ। হ্যাঁ, তার মানে বি হবেই না, তার মানে বি কাটা, তাহলে এ, সি আর ডি এর ভিতর কি হবে? মানে তোমরা কেউ কিন্তু এখনো একমতে পৌঁছাইতে পারো নাই। এন্টার্ড কি হবে? এ, সি, ডি, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? খেয়াল করো, আগে প্রশ্ন, আগে খুব ভালোভাবে শুনবা। এই ইন্টারের সাথে প্রবেশ করা অর্থে, হ্যাঁ প্রবেশ করা অর্থে, প্রবেশ করা অর্থে নো প্রিপজিশন বসে, নো প্রিপজিশন। কিন্তু এই ইন্টার দ্বারা যদি আমার চুক্তি বুঝায়, কি বুঝায়? ইন্টার দ্বারা যদি আমার চুক্তি বুঝায়, তাহলে ইন্টারের সাথে আমার কি বসবে? ইনটু বসবে। এখানে খেয়াল করো তো, এখানে ইন্টার দ্বারা কি বাংলাদেশ ইন্ডিয়ায় প্রবেশ করছে না ইন্ডিয়া বাংলাদেশে প্রবেশ করছে? কোনোটাই না। এখানে ইন্টার দ্বারা একটা চুক্তিকে রিপ্রেজেন্ট করতেছে। ইন্টার দ্বারা যখন চুক্তি বুঝাবে তখন আমি কি বসাবো? তখন আমি ইনটু বসাবো। সেজন্য 13 এর উত্তর হবে এ নাম্বারটা, ইনটু। ঠিক আছে, 13 এর উত্তর হবে এ, ইনটু। ওকে, গুড। দেন 14 নম্বর, মাই ব্রাদার লাইকস টু ফ্যান্টাসাইজ। 14, মাই ব্রাদার লাইকস টু ফ্যান্টাসাইজ ড্যাশ গেইনিং দ্য ইউএসএ ভিসা নেক্সট ইয়ার। মানে সে নেক্সট ইয়ারে ইউএস এর একটা ভিসা পাওয়ার জন্য খুব ফ্যান্টাসাইজ, সে খুব আগ্রহী। ঠিক আছে, তাহলে এই যে ফ্যান্টাসাইজ ওয়ার্ডটা, এই যে ফ্যান্টাসাইজ ওয়ার্ডটা, এটার সাথে কোন প্রিপজিশন বসাবো আমরা? আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কিন্তু পড়েছো। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে নতুন পড়া, এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটও পড়া, এইচএসসি কালীন পড়া সবার। আমাদের প্রিপজিশন একটা পার্ট কিন্তু থাকে। তাহলে কি ফ্যান্টাসাইজ উইথ, অ্যাবাউট, অন নাকি ফর, কোনটা হবে? 14, 14 এর একজন বলছো বি, অ্যানি বলিউন বলছো বি, নাফিস রায়ান, তামান্না, অপি পাউল বলছো বি। আহ যাই আনা, তোমার নাম কি? যাই আনা, অ্যাবাউট। ওকে, হিমেল বি, সুমাইয়া খাতুনও বলছো বি, হামজা খান বলছো বি, গুড। ফারি আরিফা বলছো বি, গুড। ফ্যান্টাসাইজের সাথে কি বসে? ফ্যান্টাসাইজের সাথে বসবে হচ্ছে অ্যাবাউট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমাদের একদম মুখস্থ পড়া। ওকে, ফ্যান্টাসাইজের সাথে বসবে হচ্ছে অ্যাবাউট। দেন আমরা দেখবো 15 নাম্বারটা,
পিপুল শুড নট ড্যাশ এক্সট্রা মানি অ্যান্ড ফেম। আচ্ছা, পিপুল শুড নট হ্যাঙ্কার ড্যাশ এক্সট্রা মানি অ্যান্ড ফেম। এই যে হ্যাঙ্কার ওয়ার্ডটা প্রচুর, কত যে আসছে তার কোনো ঠিকানা নাই। হ্যাঁ, বিভিন্ন চাকরি পরীক্ষায় বলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্নগুলো সলভ করবো, দেখবা প্রচুর আসছে হ্যাঙ্কার ওয়ার্ডটা। হ্যাঙ্কারের সাথে আমরা একটা ওয়ার্ডই ব্যবহার করতে পারি, কি হবে বলো তো? 15 নাম্বারটা কি হবে, হ্যাঙ্কারের সাথে কি ব্যবহার করব? ওকে, 15 ডি বলছো, আফটার বলছে, হামজা খান বলছে। ওকে, খেয়াল কর, হ্যাঙ্কার, 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 হ্যাঁ হ্যাঙ্কার বলতে বোঝায় হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে কি, কোনো কিছুর পেছনে ছোটা, হ্যাঁ ছোটা বা পিছু, বা কোনো কিছুতে আগ্রহী হওয়া বা ফলো করা, হ্যাঁ ফলো করা, ফলো করা বা কোনো কিছুতে আগ্রহী হওয়া, এই অর্থে আমরা হ্যাঙ্কার আফটার ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এখানে বলছে কি, পিপুল শুড নট হ্যাঙ্কার আফটার এক্সট্রা মানি অ্যান্ড ফেম, মানে অতিরিক্ত টাকা এবং অতিরিক্ত সম্মানের পেছনে মানুষের ছোটা উচিত না। তোমার যেটুকু প্রয়োজন সেটুকু করলেই হবে। সে অনুযায়ী হ্যাঙ্কারের সাথে কি বসাবো? আফটার। আফটার, তাহলে উত্তরটা কি হচ্ছে? ডি নাম্বারটা। ওকে, 15-এর উত্তর হচ্ছে ডি। গুড, সবারই হয়েছে। তারপরে 16 নাম্বার, স্টাডিং রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি ইজ ইনডিসপেন্সেবল, ইজ ইনডিসপেন্সিবল ড্যাশ পাসিং দ্য অ্যাডমিশন এক্সাম ইন ডিউ। অর্থাৎ তুমি ধরো যে একদিন ধরো যে 22 ঘন্টা পড়লা, 2 ঘন্টা ঘুমাইলা, পরের দিন দেখা গেল কোনো খবর নাই, মানে 22 ঘন্টা পরে এত ক্লান্ত হইছো যে সারাদিন ঘুমাইতে মন চাইলে, এরকম পড়লে হবে না। আমাকে কি করতে হবে? আমাকে রেগুলারলি পড়তে হবে, অ্যাটেন্টিভলি পড়তে হবে, যা তাহলে আমি হচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাক করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, তাহলে 16 নাম্বারটার উত্তর কি হবে? ইনডিসপেন্সিবল। এটার সাথে কি বসবে? পাসিং দা অ্যাডমিশন এক্সাম ইন ডিইউ। ডিইউতে পাস পাস করতে হইলে রেগুলার এবং অ্যাটেন্টিভলি পড়তে হবে, কি হবে? ইনডিসপেন্সিবলের সাথে কি বসবে? 16। আচ্ছা, ইনডিসপেন্সিবল মানে বোঝা হচ্ছে কোনো কিছু অপরিহার্য, হ্যাঁ অপরিহার্য, মানে এটা আমাদের লাগবেই, অপরিহার্য। তাহলে অপরিহার্য অর্থে এখানে কোনটা ব্যবহার করা হয়? আমরা জানি ইনডিসপেন্সিবলের সাথে ব্যবহার করা হয় ফর। তাহলে 16-এর উত্তর হচ্ছে কি? 16-এর উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে, 16-এর উত্তর হচ্ছে এ। তোমরা যারা অফ বলছো হবে না। ওকে, জান্নাত নবনী এ, মুক্তা মায়া এ, ফারিয়া মিম এ, আশরাফুল ইসলাম এ। গুড, সবারটাই হয়েছে। দেন 17 নাম্বারটা, ক্যান এ স্ট্রং গভর্নমেন্ট ডেটার পিপল ড্যাশ ডুইং এক্সেসিভ কারাপশন। ক্যান এ স্ট্রং গভর্নমেন্ট, একটা শক্তিশালী গভর্নমেন্ট কি ডেটার পিপল মানে কি হচ্ছে বিরত রাখা, আর ড্যাশ ডুইং এক্সেসিভ কারাপশন মানে অতিরিক্ত দুর্নীতি থেকে কোন একটা শক্তিশালী সরকার কি মানুষজনকে পারবে বিরত রাখতে? তোমাদের কাছে কি মনে হয়, পারবে? যদি একটা শক্তিশালী সরকার আসে, আমাদের কি দুর্নীতি মুক্ত করতে পারবে আমাদেরকে? হ্যাঁ, যদি করতে পারে তাহলে উত্তরটা কি হবে? 17-এর উত্তর কি হবে? 17-এর উত্তর কি হবে? ওকে, ডিটার মানে কি, কে বলতে পারবা? এই যে ডিটার, ডিটার মানে কি? ডিটার মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত রাখা। হ্যাঁ, বিরত রাখা অর্থে যত ওয়ার্ড পাবা, বিরত রাখা অর্থে যত ওয়ার্ড পাবা, প্রত্যেকটা ওয়ার্ডের পরে একই জিনিস বসে। ডিটার হইতে পারে, আবার ধরো যে কোনো কিছু ভোগা, সাফার হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবজলভ হইতে পারে, হ্যাঁ ডিটার, সাফার, অ্যাবজলভ, হ্যাঁ কাউকে হচ্ছে প্রিভেন্ট, প্রিভেন্ট, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রায় একই ওয়ার্ড। এগুলোর সাথে কি বসে? এগুলোর সাথে বসে হচ্ছে ফ্রম। হ্যাঁ, ডিটার ফ্রম ডুইং এক্সেসিভ কারাপশন। ওকে, 17 ডিটারের সাথে বসবে হচ্ছে ফ্রম, বিরত রাখা অর্থে, বিরত রাখা অর্থে সবার সাথে আমরা ফ্রম ব্যবহার করব, ডিটাচ ফ্রম। ঠিক আছে, ওকে। দেন 18 নম্বরটাই, স্মোকিং ইজ ইনিমিক্যাল অ্যান্ড ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ অ্যান্ড রিলেশনশিপস। অর্থাৎ কোন একটা স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে ধূমপান আমাদের জন্য কি ক্ষতিকর। দেখো, ইনিমিক্যাল এবং ডেট্রিমেন্টাল দুইটাই হচ্ছে ক্ষতিকর অর্থে ব্যবহার করা হয়। কি অর্থে? দুইটাই ক্ষতিকর অর্থে। আর ক্ষতিকর অর্থে যত ওয়ার্ড আছে, ক্ষতিকর অর্থে যত ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে। সে অনুযায়ী 18 উত্তর কি, ফর, টু, অন নাকি বাই, কি হবে? 18-এর উত্তরটা কি হবে দেখি? ওকে, 18-এর উত্তরটা কি? এনি বলুন বি, হামজা টু, তামান্না বি, নাফিস রাইয়ান বি, সবাই টু। ওকে, আশরাফুল ইসলাম এ বলছো, ফারিয়া এ বলছে, সরি আরিফা এ বলছে, হাসান ইমেল বি, চন্দ্রবতী টু, সুমাইয়া খাতুন টু। গুড,
খেয়াল করো, ক্ষতিকর অর্থে আমরা একটা প্রিপজিশনই ব্যবহার করি, সেটা হচ্ছে টু। ইনিমিক্যালের সাথেও টু, ডেট্রিমেন্টালের সাথেও টু। ঠিক আছে, তার মানে এখানে উত্তরটা হবে টু, যে বি। 18-এর উত্তর হবে কি? 18-এর উত্তর হবে বি নাম্বারটা। তোমরা যারা বি বলছো তোমাদেরটা সঠিক হয়েছে। দেন 19 নম্বরটা, ফাইন্ড আউট দ্য অড ওয়ান। তোমাদেরকে অড ওয়ান ফাইন্ড আউট করা শিখিয়েছি, গত ক্লাসেও ছিল। যারা গত ক্লাসটা করেছিলা তারা খুব ভালোভাবে ধরতে পারো। অড ওয়ান যখন পাবা তখন মানে কি, মানেটা হচ্ছে একটা বহিরাগত খুঁজতে হবে। একটা কি খুঁজতে হবে? একটা বহিরাগত খুঁজতে হবে। এই যে চারটা অপশন, চারটা অপশনের ভিতর তিনজন একটা নির্দিষ্ট দলে, তিনজন একা একটা নির্দিষ্ট দলের, তার সাথে একটা বহিরাগত আছে। এই বহিরাগতটা এই বাক্যে কে? এই অপশনে বহিরাগতটা কে? 19-এর, হ্যাঁ এই অপশনে বহিরাগতটা হচ্ছে, আমরা জানি ড্রিম মানে কি। ড্রিম মানেও হচ্ছে স্বপ্ন। ড্রিম মানে হচ্ছে কি, আমরা জানি স্বপ্ন। তোমরা অনেক স্বপ্ন দেখো। নাইটমেয়ার মানেও একটা দুঃস্বপ্ন, স্বপ্নের সাথে রিলেটেড। হিপনোসাইজ মানে হচ্ছে কল্পনা বা ইমাজিনেশন বা স্বপ্নের সাথে যেটা রিলেট করে। আর রিয়েলিটি মানে কি? রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, বাস্তবতা। তার মানে এখানে যে বহিরাগত, বহিরাগত হচ্ছে ডি নাম্বারটা। 19-এর কি হবে উত্তর? ডি নাম্বারটা হবে উত্তর, রিয়েলিটি। ওকে, গুড। দেন 20 নাম্বারটা দেখো, শি অ্যাভেলড হারসেলফ ড্যাশ দ্য অপরচুনিটি। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। অ্যাভেল ওয়ার্ডটা প্রচুর এসেছে বিগত সালে, প্রচুর এসেছে অ্যাভেল ওয়ার্ডটা। তাহলে শি অ্যাভেলড হারসেলফ ড্যাশ দ্য অপরচুনিটি। 20 নাম্বারটা অ্যাভেলের সাথে কি বসবে? অ্যাভেলের সাথে আমি এখানে কি বসাবো? ফর, অফ, উইথ, ফ্রম। 20 নাম্বারে কি হবে? অ্যাভেল ড্যাশ দ্য অপরচুনিটি। আচ্ছা, 20-এর বলছে ডি। এনে বলিউন বলছো 20-এর ডি। দেখি 20-এর ডি হয় কিনা, বাকিরা কি বলবা? নাফিস রায়ান বলছে ডি। ওকে, 20-এর দেখি ডি হয় কিনা। আসলে কি ডি? উম সবাই এক বাক্যে ডি বলছো। ওকে, সবাই এক বাক্যে ডি বলছো। কি হবে? এটা উত্তর কি হবে? 20 নাম্বারটা অফ, ফর, উইথ, নাকি? আচ্ছা, ফর, অফ, উইথ, ফ্রম কি হবে? ওকে, তোমরা যারা বলছো মোটামুটি সবারটাই আল্লাহর রহমতে ভুল হইছে। মোটামুটি সবারটাই ভুল হয়েছে। এখানে ফ্রম হবে না, এখানে উত্তরটা হবে অ্যাভেল অফ দ্য অপরচুনিটি। ওকে, শি অ্যাভেলড হারসেলফ অফ দ্য অপরচুনিটি, অর্থাৎ অপরচুনিটি থেকে সে হচ্ছে কি পাইছে? একটা সুযোগ পাইছে। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। এখানে যদি অফ না থাকতো তাহলে আমি ফ্রম দিতে পারতাম। এখানে অফটা না থাকলে তখন আমি ফ্রম দিতে পারতাম। আদারওয়াইজ অ্যাভেলের সাথে আমার কি বসবে? অ্যাভেলের সাথে হচ্ছে অফ বসবে, অফ, নট ফ্রম। ওকে, দেন খেয়াল করো 21 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট অপশন। এটা সবার পারা উচিত, ডাইডের সাথে আমরা অনেক কিছু ব্যবহার করি। আচ্ছা, নাফিস রায়ন মেমোরাইজিং পার্টে একটা প্রবলেম ফেস করতে, তোমার সেই একটা প্রবলেম কি? অনেকে তো 100-200টা প্রবলেম সলভ করে, তুমি যেহেতু একটা প্রবলেমের কথা বলছো, তোমার একটা প্রবলেম আমরা সমাধান করার চেষ্টা করব। তোমার একটা প্রবলেম কি জানিও। 21 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট অপশন। হি ডাইড টু হিজ ওন, ডাইড অফ হিজ ওন, ডাইড ফ্রম হিজ ওন, নাকি ডাইড ফর হিজ ওন? ওন মানে কি? ওন মানে আমরা জানি কোনো কিছু ব্যথা, তাই না? ওন মানে হচ্ছে ব্যথা পাওয়া। ওন মানে হচ্ছে কি? ব্যথা পাওয়া। তাহলে ব্যথা পাওয়া থেকে সে মৃত্যুবরণ করছে। আমরা জানি ডাইডের সাথে অনেকগুলা প্রিপোজিশন বসে। ডাইডের সাথে কি বসে? অনেকগুলা প্রিপোজিশন বসে। ডাইডের সাথে আমরা জানি ফর বসে কখনো, কখনো ডাইডের সাথে ফ্রম বসে, কখনো ডাইডের সাথে অফ বসে, কখনো ডাইডের সাথে বাই বসে, বিভিন্ন অর্থে। আমরা জানি কি, আমরা জানি যখন মঙ্গলের অর্থে বা দেশের জন্য, এই ডাইট ফর কান্ট্রি, ডাইট ফর দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি, মঙ্গলের অর্থে ডাইট ফর বসে। কোনো কিছুর, কোনো কিছুর আহ প্রভাব থেকে, কোনো কিছুর প্রভাব থেকে মৃত্যুবরণ করলে ফ্রম বসে। লাইক তুমি আহত হইলে আহতর প্রভাব থেকে, তুমি হচ্ছে ধরো ওভার স্মোক করো, স্মোকিং এর প্রভাব থেকে। আবার ধরো অফ, অফ হচ্ছে কি? রোগের ক্ষেত্রে বসে, তাই না? এই ডাইড অফ কলেরা, ডাইড অফ করোনা, হি ডাইড অফ কোভিড-19, হি ডাইড অফ ডায়াবেটিস। অনেক রোগ হইতে পারে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টে ব্যবহার করলে ডাইড বাই বসে। তাহলে সে অনুযায়ী এই যে ওন্ড, ওনটা কি অর্থে ব্যবহার করা হয়? আহত বা ব্যথা। সে ব্যথার যে প্রভাব, ব্যথার প্রভাব থেকে মারা গেছে। তাহলে কি হবে? ডাইডের সাথে ফ্রম। 21-এর উত্তর হবে ডাইড ফ্রম ইজ ওন্ড। 21-এর সি। ওকে, যারা সি বলছে তাদেরটা হয়েছে। ওকে,
21-এর উত্তরটা হচ্ছে ডাইড ফ্রম হিজ ওন। গুড। দেন 22 নম্বরটা বোল্ড ফ্রম দ্য ব্লু। 22 নম্বরটা এ বোল্ড ফ্রম দ্য ব্লু, আমরা জানি এটা একটা আমাদের প্রোভার্ব। হ্যাঁ, একটা একটা প্রোভার্ব হইতে পারে। তাহলে এ বোল্ড ফ্রম দ্য ব্লু এটা কি হইতে পারে? এগুলো তোমরা বাগধারাতে বাংলায় পড়ো না? কাইন্ড অফ বাগধারার একটা পার্ট তোমরা পড়েছো, বোল্ড ফ্রম দ্য ব্লু। কি হইতে পারে? এটার উত্তরটা কি হবে? সিনোনিম অ্যান্টোনিমের জন্য পারো না, কারণ তোমার ভোকাবুলারিটা স্ট্রং না, সেজন্যই। এই জন্য সিনোনিম অ্যান্টোনিম একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর বিগত সালের গুলা জাস্ট মনে রাখার চেষ্টা করো, বিগত সালের যে এমসিকিউ গুলো আসছে, হ্যাঁ, অপশন সহ এগুলোর অর্থ ধরবা। হ্যাঁ, অর্থ ধরবা। স্টপ এন্ড, স্টপ এন্ড এইভাবে না, স্টপ মানে থামা, এন্ড মানেও থামা, অর্থাৎ অর্থ ধরে ধরে ভোকাবুলারি পড়লে খুব ইজিলি মনে রাখতে পারবা, ঠিক আছে? খুব ইজিলি মনে রাখতে পারো। ওকে, তাহলে 22 কি হবে? 22-এ এ বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত, এবং একটা বাংলা অর্থ আমরা পাই। এটা মানেটা হচ্ছে আনএক্সপেক্টেড ক্যালামিটি, মানে হচ্ছে আমাদের অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত যে বিপর্যয়। হ্যাঁ, অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত বিপর্যয় অর্থে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। অপ্রত্যাশিত বিপর্যয় অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে 22-এর উত্তর হবে সি। দেন 23 নম্বরটা লেটস কল ইট এ ডে। এটা কি হবে? এটা একটা ফ্রেজ। লেটস কল ইট এ ডে এটা মানে কি? এটা কি ইজেন্ট ইট ডে নাও, লেটস স্টপ ওয়ার্ক নাও, লেটস প্রিজিউম ইট টু বি ডে, নাকি লেট কম্পেয়ার ইট উইথ এ ডে? 23 কি হবে? 23 নম্বরটা কি হবে দেখি। বাংলা মিনিং মনে রাখতে পারো না, ওয়ার্ডটা দিয়ে কি বোঝায় সেটা বুঝে, সেটা বুঝলেই হবে। ঠিক আছে, ওয়ার্ডটা দিয়ে কি বোঝায় সেটা বুঝলেই হবে। তো সে অনুযায়ী সলভ করার চেষ্টা করো। ওকে, 23-এর উত্তরটা কি হবে? লেট কল ইট আ ডে। কল ইট আ ডে মানে হচ্ছে কোনো কিছু থামানো। হ্যাঁ, কোনো কিছু থামানো, বা কোনো কিছু হচ্ছে কোনো কিছু শেষ করা, কোনো কিছু শেষ করা। আবার কোনো কিছু স্থগিত করা, বিভিন্ন অর্থে ব্যবহার হতে পারে। কোনো কিছু কি করা? কোনো কিছু স্থগিত করা। ওকে, কোনো কিছু কি করা? স্থগিত করা অর্থে। তাহলে সে অনুযায়ী আমরা পাচ্ছি স্টপ ওয়ার্ক নাও। তাহলে উত্তরটা হবে 23-এর বি নাম্বারটা। ওকে, 23-এর বি। দেন 24 নম্বরটা ফাইট শাই অফ। 24 নম্বরটা ফাইট শাই অফ এটা মানে কি? ভেরি শাই, অ্যাভয়েড, ফাইট ইউনাইটেডলি, নাকি ফাইট কনসিস্টেন্টলি? কি হবে? 24 নম্বর ফাইট শাই অফ মানেটা কি? ফাইট শাই অফ কি অর্থে ব্যবহার করি? তোমরা তো অনেক ভোকাবুলারি পড়ছো এতদিন। জেইউ এর জন্য মেমোরাইজিং কোনগুলো বেশি পড়বো? তুমি ঢাবির জন্য যা পড়ো তাই পড়বা। মানে জেউ এর জন্য কি ভোকাবুলারি আলাদা? মানে স্টপ মানে থামা, জাহাঙ্গীরনগরের জন্য কি স্টপ মানে চলে যাওয়া? তো একই তো জিনিস, ভোকাবুলারি তুমি ঢাবির জন্য যা পড়বা, চবির জন্য যা পড়বা, জাহাঙ্গীরনগরের জন্য তাই পড়বা, আলাদা তো কোনো পড়া নাই। হ্যাঁ, জাহাঙ্গীরনগর অনেক প্রাকৃতিক সমুদ্র আছে, তার মানে কি তোমাকে হচ্ছে স্টপ মানে প্রকৃতি হবে? সব জায়গাতে একই অর্থ তো একই। ঠিক আছে, যখন পড়বা একই জিনিস সবকিছু, মানে আলাদা কিছু না। টেক্সট বই আর আর হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা সলভ করবা, তাইলেই হবে। তাহলে 24-এর উত্তর হচ্ছে কি ফাইট শাই অফ মানে কারোকে অ্যাভয়েড করা। ওকে, ফাইট শাই অফ মানে হচ্ছে কি কাউকে অ্যাভয়েড করা, অ্যাভয়েড করা। তার মানে উত্তরটা হবে 24-এর বি নম্বরটা, ফাইট শাই অফ। দেন 25 নম্বর এই ইডিয়ম, এই গ্যালা ডে। এ গ্যালা ডে আমরা পড়ি অনেক, গ্যালা নাইট, আমরা গ্যালা নাইট পড়ি অনেক সময়। ইডিয়মে গ্যালা ডে মানেটা কি? ডে অফ ব্রিফ, এ রেইনি ডে, এ রিলিভেন্ট ডে, নাকি ডে অফ ফেস্টিভিটি? এটা কি দুঃখ, বৃষ্টি, সামঞ্জস্যপূর্ণ, নাকি উৎসব মুখর দিন? কি হবে? 25-এর উত্তরটা কি হবে দেখে। ওকে, 25-এর উত্তরটা কি হবে? আচ্ছা, এনে বলছে ডি। ওকে, হাফিজ রায়ান বলছো ডি। ওকে, আচ্ছা, খেয়াল করে গ্যালাডে হচ্ছে কি? গ্যালাডে মানে হচ্ছে উৎসব মুখর দিন। উৎসব, উৎসব মুখর দিনকে বোঝায় গ্যালা ডে। তাহলে উত্তরটা কি হচ্ছে? দুঃখ না, রেইনি বৃষ্টির দিনও না, সামঞ্জস্যপূর্ণ দিনও না, উত্তরটা হবে ডি, ডে অফ ফেস্টিভিটি। ফেস্টিভিটি যেখানে অনেক উৎসব থাকে, অনুষ্ঠান থাকে, আনন্দপূর্ণ দিক, সে ওর থেকে বলা হয় ডে অফ গ্যালা ডে। ওকে, 26 নম্বর দ্য ফ্রেজ এই স্কোয়ার মিল মিনস মানে হচ্ছে স্কোয়ার মিল। ফ্রেজ স্কোয়ার মিল মিনস কি হবে? 26 নম্বরটা এ ক্রিমিনাল
স্যাটিসফাইং মিল, হাফ মিল নাকি ভেজিটেবলস অ্যান্ড মিটস, কি হবে? 26 নাম্বারটার উত্তর কি হবে? ওকে, 26 নাম্বারটার উত্তর কি হবে? ক্রিমিনাল, স্যাটিসফাইং মিল, হাফ মিল নাকি ভেজিটেবলস অ্যান্ড মিটস, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? 26-এ নাফিস রায়ান বলছো বি, অ্যানেবলিয়ন বলছো বি। ওকে, খেয়াল করো। ওকে, স্কোয়ার মানে কি আমরা জানি, স্কোয়ার মানে হচ্ছে এই যে, আচ্ছা এটা তো বৃত্ত হয়ে গেল, এই যে স্কোয়ার, তাই না? এই যে বৃত্ত মিল থাকবে এরকম স্কোয়ার, এটা তো একটা স্কোয়ার বলি নাকি? ওকে, একটা চত্বর, স্কোয়ার বলতে বোঝায় একটা চত্বর। তো স্কোয়ার মিল বলতে বোঝায় যে ফুল মিল, ফুল মিল, ফুল মিল মানে কি পরিপূর্ণ খাবার। তো একটা পরিপূর্ণ খাবার খেলে তোমাদের কি হবে? পরিতৃপ্তি পাবা, স্যাটিসফাই হবা। সেই অর্থে এটার উত্তরটা হবে বি নাম্বারটা। একটা স্যাটিসফাইং মিলকে বলা হয়, স্যাটিসফাইং মিলকে বলা হয় স্কোয়ার মিল। এখানে স্যাটিসফাইং এর জায়গায় আরেকটা ওয়ার্ড থাকতে পারে, সেটা হচ্ছে ফুল মিল। হ্যাঁ, পরীক্ষার অপশনে কিন্তু ফুল মিল এটাও থাকতে পারে। তো খুব ভালোভাবে লিখে রাখবা, 26 নাম্বার ফুল মিলও থাকতে পারে। গুড। দেন আমরা দেখবো 27 নম্বরটা, দ্য ফিমাইল ফ্রম আ প্রসিকিউটর। এটাও গত দিনের ক্লাসে কিন্তু করানো হয়েছে। 27 নাম্বার, প্রসিকিউটর। আমরা জানি প্রসিকিউটর কাদেরকে বলা হয়? যারা হচ্ছে হচ্ছে লয়ার, যারা আমাদের রাষ্ট্রীয় আইনজীবী হিসাবে নিয়োগ পায়, প্রসিকিউটর। আমরা জানি তাজুল ইসলাম হাসিনার যে রায়টা হলো, সেখানে প্রসিকিউটর হিসেবে চিফ প্রসিকিউটর ছিল। তো প্রসিকিউটরের যারা ইংরেজ ফিমাইন অর্থাৎ নারীবাচক শব্দ কি? এটা কি প্রসিকিউট্রিক্স, প্রসিকিউট্রেস, প্রসিকিউটোরা নাকি প্রসিকিউটার? এ বি সি। 27 নাম্বারটা উত্তর কি হবে? ঝটপট, ঝটপট উত্তর করবা। 27 নাম্বারের উত্তর কি হবে? বি, ইলমা আক্তার বি, নাফিস রায়ান, নাফিসা আলিনুর বলছো এ। ওকে, এটা গতদিন ক্লাসে যারা ক্লাসে ছিল তারা যদি ভুল করো তাহলে কিন্তু খুবই দুঃখজনক বিষয়। ওকে, সোহানা, তানজিম, তামান্না, পারিয়া, মিম বি, সবাই বি বলছো। যাই না। ওকে, সবাই বি বলছো। 27, এটা কিন্তু গতদিন ক্লাসে করানো হয়েছে, আজকে যে ভুল করতেছো এই জিনিসটা কিন্তু ঠিক না। হ্যাঁ, প্রসিকিউটর, এই যে টি ও আর পাইছো, এটার মানে হচ্ছে টি আর আই এক্স, প্রসিকিউট্রিক্স। তাহলে উত্তর হবে এ নাম্বারটা। এটা কিন্তু গতদিনের ক্লাসেও করানো হয়েছে, তারপর আজকে ম্যাক্সিমাম ভুল করলা, কেন বি দাগাচ্ছ? পি দাগাচ্ছ কেন? এই যে পরীক্ষা আগের দিনে একটা পড়লা, তারপরও আজকে ভুল করলা, এটা কি ঠিক করলা তোমরা? খুবই দুঃখজনক বিষয়, কিন্তু খুবই দুঃখজনক বিষয়। ওকে, 27 নম্বর হবে হচ্ছে প্রসিকিউট্রিক্স। ওকে, দেন 28 নম্বরটা, দ্য ফিমাইন ফ্রম আ ফক্স। 28 নম্বরটা এটাও কিন্তু গতদিন করা হয়েছে। ফক্সের, ফক্সের নারীবাচক শব্দ কি হবে? এটা কি বিচ, ফক্সেন, হাসিনা নাকি ভিক্সেন, কি হবে? ফক্স মানে হচ্ছে, বলে দিই, ফক্স মানে হচ্ছে শিয়াল। হ্যাঁ, শিয়াল টাইপের, শিয়াল টাইপের যে প্রাণী তাদেরকে বলা হয় হচ্ছে ফক্স। ফক্সের উত্তরটা কি হবে? 28 নাম্বারটা কি হবে? 28 নাম্বারটার উত্তর কি হবে? কে? হ্যাঁ হ্যাঁ, সবাই এ করে দিয়েছে। আচ্ছা, 28-এর বলছো এ, আয়শা বেগম, তামান্না বলছো ডি, জেরিন খান বলছো ডি। আচ্ছা, খেয়াল করো, শেয়াল। আচ্ছা, এটার উত্তরটা হবে যে ভিক্সেন। বাকিগুলা কি? ফক্সেন বলতে কোনো কিছু নাই। এই যে বিচ, বিচটা হচ্ছে একটা নারীবাচক শব্দ। এই বিচের পুরুষবাচক শব্দ কোনটা? গতদিন বলেছিলাম, কি হবে বলো তো? বিচের পুরুষবাচক শব্দ কোনটা? হাসিনা দিতে ইচ্ছে করতেছে, তুমি পরীক্ষার হলে দিও না, বুঝছো? পরীক্ষার হলে দিও না। আচ্ছা, তাহলে বিচের পুরুষবাচক শব্দ কি? বিচের পুরুষবাচক শব্দ কি? ওকে, গুড। তাহলে বিচের যে পুরুষবাচক শব্দ হচ্ছে ডগ, কুকুর। হ্যাঁ, কুকুরকে, কুকুরের নারীবাচক শব্দ হচ্ছে বিচ, এই জিনিসটা মাথায় রাখবা। আর ফক্সের হচ্ছে ভিক্সেন। ওকে, গুড। দেন 29 নম্বর, ওয়াইল্ড গোস চেস মিনস, এইটার মানেটা কি? ওয়াইল্ড গোস চেস, এটার মানে এটা কি? এটা কি ইউজলেস পারসুট, ওর্থলেস ম্যান, জয় এন্ড সরো নাকি আনইজি সিচুয়েশন, কি হবে? ও, ওয়াইল্ড, ওয়াইল্ড গোস চেস, ওয়াইল্ড গোস চেস হোয়াট? হ্যাঁ, চন্দ্রাবতী, ডগ, ডগ, কুকুর, কুকুর, বুঝছো, কুকুর। ওকে, 29 নম্বর, ওয়াইল্ড গোস চেস কি হবে? ইউজলেস পারসুট, ওর্থলেস ম্যান, জয় এন্ড সরো নাকি আনইজি সিচুয়েশন, কি হবে? আচ্ছা, 29 নম্বরে দেখো, ওয়াইল্ড গোস চেস বলতে বোঝা হচ্ছে বৃথা প্রচেষ্টা। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে বৃথা, বৃথা প্রচেষ্টা।
বৃথা প্রচেষ্টা বা অকর্মণ্য। হ্যাঁ, বৃথা প্রচেষ্টা টাইপের বলা হয়, বৃথা প্রচেষ্টা, কোনো একটা কিছুর পেছনে তুমি বৃথা ছুটছো, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তাহলে সে অর্থে দেখো, ওর্ডলেস পার্সন হয় না, বাদ। জয় অ্যান্ড সরো এটার সাথে রিলেভেন্ট না, বাদ। আনইজি সিচুয়েশনও এটার সাথে রিলেটেড না, রিলেটেড হচ্ছে ইউজলেস পার্সুট। এই যে পার্সুট মানে হচ্ছে ফলো করা কাউকে বা কোনো কিছু ফলো করা। ইউজলেস মানে কি? অব্যর্থ। সরি, ইউজলেস মানে হচ্ছে ব্যর্থ, তাই না? ইউজলেস মানে হচ্ছে কি? ব্যর্থ। তার মানে ব্যর্থ যে ফলোটা করতেছো, ব্যর্থ যে এফোর্টস দিচ্ছ, সেটাকে বলা হয় ওয়াইল্ড গোস চেস। এটা হচ্ছে এ নাম্বারটা। ওকে, 29-এর উত্তর হবে এ। এটাও অনেকে ভুল করতেছো। ওকে, যখন দুইটাই মনে হবে তখন অপু 10, 20, 30, 40, 50 করে দিবা, যেটা মিলে যাবে ওটা দেখাই দিবা। তাছাড়া তো আর কিছু করার নাই, বুঝছো? তাছাড়া তো আর কোনো কিছু করার নাই। ওকে, ওয়াইল্ড গোস চেস হচ্ছে ইউজলেস পারস্যুট। ওকে, 29-এর এ। তারপরে খেয়াল করো 30 নাম্বারটা। 30 নাম্বার, এ পলিটিক্যাল লিডার শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ। ইট মিনস, মানে একটা রাজনৈতিক মানুষের একটা গিফট অফ দ্য গ্যাপ থাকতে হবে। এটার মানেটা কি? গিফট অফ দ্য গ্যাপ মানে কি? মানেটা কি স্কিল থাকতে হবে, তার কি ইলোকুয়েন্স থাকতে হবে, অনেস্টি নাকি কারেজ থাকতে হবে? চারটাই। হ্যাঁ, চারটাই থাকতে হবে। দক্ষতা, ইলোকুয়েন্স, সততা, আবার কারেজ, সাহস, সবই থাকতে হবে। কিন্তু এই গিফট অফ দ্য গ্যাপ মানেটা আসলে কি রিপ্রেজেন্ট করে? এই চারটার ভিতরে গিফট অফ দ্য গ্যাপ বলতে কোনটাকে রিপ্রেজেন্ট করে? ওকে, 30-এর কি? 30-এর একজন বলছো বি, একজন বলছো সি, একজন বলছো ইলোকুয়েন্স, মিতু মৃধা, সুমাইয়া খাতুন বলছো বি। 10, 20 করলে তো সেকেন্ডে অ্যান্সার হয় না? ওকে, ইলোকুয়েন্স, সাদিয়া রোজ। ঠিক আছে, খেয়াল করো, এই গিফট অফ দ্য গ্যাপ বলতে বোঝায়, গ্যাপ মানে হচ্ছে বোঝায় স্পিক। হ্যাঁ, গিফট অফ দ্য স্পিক। স্পিক মানে হচ্ছে বাগ্মিতা। এই যে ইলোকুয়েন্স মানে কি? ইলোকুয়েন্স মানে হচ্ছে বাগ্মিতা, মানে কথা বলার দক্ষতা। অনেকে দেখবা যে কথা বলার মাধ্যমেই তার যে নেতা খেতা থাকে তাদেরকে খুব আকৃষ্ট করতে পারে। এরকম যে নেতা তাদেরকে বলা হয় ইলোকুয়েন্স, বি। ওকে, 30-এর উত্তর হবে বি। তোমরা যারা বি বলছো তার সেটা হবে বি। তো তোমাদের কাছে এমন কোনো নেতা আছে কিনা, দেশে বা বিদেশে, হ্যাঁ, যার খুব বাগ্মিতার মাধ্যমে তুমি তাকে পছন্দ করো, মানে তার কথা বলার স্টাইলটা তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, কোনো পলিটিক্যাল লিডার আমাদের দেশে হইতে পারে বা বিদেশের কোনো লিডারও হইতে পারে। এমন কি কেউ আছে তোমাদের? ওকে, যদি থাকে কমেন্ট করো। আমরা 31 নাম্বারটা দেখি। 31 নাম্বার, অ্যান অ্যাথিস্ট ইজ এ পার্সন হু। অ্যান অ্যাথিস্ট, অ্যাথিস্ট বলতে কি বোঝায়? যে হু বিলিভস ইন গড, হেটস গড, লাভস গড, নাকি ডাজ নট বিলিভ ইন গড? কি হবে? যে গডকে বিশ্বাস করে, যে ঘৃণা করে, যে ভালোবাসে, নাকি যে গড আছে এটাই বিশ্বাস করে না? কি হবে? লাইক সজীব আলম। সজীব আলম আবার কে? সজীব আলম আবার কে, আমি চিনতে পারতেছি না। আচ্ছা, মামদানিকে একজন ভালো লাগে বলছে। ওকে, সাদিয়া খাতুন বলছো ডি। 31 নাম্বার, হিটলারকে ভালো লাগে? শাহরিয়ার রাফি, হিটলারকে ভালো লাগে? ওকে, একজন বলছে ঝুমাপুকে ভালো লাগে, আমাদের ডাকসুর সদস্য নাকি? ওকে, নাফিস রায়ান বলছো এ। 31-এর বি, ডি, এ। ওকে, খেয়াল করো, অ্যাথিস্ট মানে হচ্ছে কি? যে যে কোনো হচ্ছে গডে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় যার কোনো বিশ্বাস নাই। তার মানে উত্তরটা হবে ডি, ডাজ নট বিলিভ ইন গড। ওকে, যে কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তাদেরকে বলা হয় অ্যাথিস্ট। আর যে বিশ্বাস করে তাদেরকে বলা হচ্ছে থিস্ট, THEIST, থিস্ট। যদি এইটা উত্তর চাইতো তাহলে হয়তো বি নাম্বারটা, হু বিলিভস ইন গড। ওকে, সরি, এ, হু বিলিভস ইন গড, এটা উত্তর চাইলে থিস্ট। আর অ্যাথিস্ট হচ্ছে ডি নাম্বারটা, ডাজ নট বিলিভ ইন গড। ওকে, হ্যাঁ। ওকে, 32 নাম্বারটা, এ পার্টনার ইন ক্রাইম ইজ কল্ড। দেখবা আমরা হচ্ছে স্কুলে থাকতে অনেক অনেক আকাম কুকাম করছি, তাই না? ওই আকাম কুকাম করার সময় আমাদের অনেক মানে খুব বেস্ট ফ্রেন্ড যে তাকে নিয়ে আকাম কুকাম করতাম, একা কিন্তু করতাম না। যে বলতাম বাস খেলে একা কেন খাবো, তোকে নিয়েও খাবো। তো তোমাদের যে ছোটবেলায় যারা আকাম কুকাম যাদের সাথে করতা তাদেরকে কি বলা হয়? মানে তোমার ক্রাইমের যে পার্টনার তাকে কি বলা হয়? অ্যাকমপ্লিস, প্যাট্রিসাইড, অ্যাথিস্ট, নাকি প্যারিসাইড? অ্যাথিস্ট তো হবে না, আমরা একটু আগে দেখছি, এটা বাদ। এ, বি আর ডি, এটার ভিতরে কি হবে বলো? এটার ভিতরে কি হবে? 32-এর এ। ওকে,
ওকে, 32-এর এ বলছো, গুড। আচ্ছা, খেয়াল করো, প্যারারিসাইট মানে কি? প্যারারিসাইট মানে যে যে তার প্যারেন্টস কে হত্যা করে, যে প্যারেন্টস মার্ডার করে, হ্যাঁ, প্যারেন্টস কে মার্ডার করে, যে প্যারেন্টস কে বা তার পিতা মাতা বা আত্মীয় স্বজনকে হত্যা করে তাকে বলা হচ্ছে প্যারিসাইড। আচ্ছা, প্যাট্রিসাইড মানে কি? প্যাট্রিসাইড মানে যে তার পিতাকে হত্যা করে, হ্যাঁ, যে তার পিতাকে হত্যা করে তাকে বলা হয় হচ্ছে প্যাট্রিসাইড। ওকে, আর এটা উত্তরটা হবে অ্যাকমপ্লিস, বি নাম্বারটা, যে যে তোমার একটা অপরাধের যে সহায়ক, যেমন হাসিনার অপরাধের সহায়ক কে? আসাদুজ্জামান খান কামাল, জোনায়েদ আহমেদ পলক, এটা সহায়ক, ওরা হচ্ছে হাসিনার অ্যাকমপ্লিস। ঠিক আছে, দেন আমরা দেখব 33 নাম্বারটা, এ পার্সন হু ইজ স্কিলড ইন ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিদেশি ভাষায় যার খুব দক্ষতা রয়েছে তাদেরকে কি বলে? রেটোরিশিয়ান, লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্টিক নাকি প্রোসোডিস্ট? কি হবে উত্তর? এটা তোমাদের সকলেরই পারা উচিত, 33 নাম্বারটা। তোমরা তো অনেক ভাষা পারো, ইংরেজি একটা বিদেশি ভাষা, আর এই যে বিদেশি ভাষায় যাদের দক্ষতা রয়েছে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? রেটোরিশিয়ান, লিঙ্গুইস্ট, লিঙ্গুইস্টিক নাকি প্রোসোডিস্ট? কি হবে 33 নাম্বার? পার্সন এর এগুলা কিন্তু আমাদের সবগুলাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসছে, তাই না? এই সবগুলাই কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা পার্ট। তো খুব ভালোভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো পড়বা, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তোমার যদি ভোকাবুলারি খুব ভালো জানা থাকে তাহলে কিন্তু খুব ইজিলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে পারবা। ওকে, তাহলে 33-এর যে উত্তরটা কি হবে? 33-এর উত্তর হবে লিঙ্গুইস্ট। হ্যাঁ, লিঙ্গুইস্ট, এটা হচ্ছে একটা নাউন। হ্যাঁ, আর লিঙ্গুইস্টিকটা হচ্ছে অ্যাজেক্টিভ। লিঙ্গুইস্টিকটা হচ্ছে অ্যাজেক্টিভ, দুইটাই সেম অর্থ, বাট একটা পার্সন তো অবশ্যই অ্যাজেক্টিভ হইতে পারে না, পার্সনটা একটা নাউন হয়। সেজন্য উত্তরটা হবে বি নাম্বারটা, লিঙ্গুইস্ট। ওকে, লিঙ্গুইস্ট, নট লিঙ্গুইস্টিক, উত্তরটা বি। ওকে, 33-এর উত্তর বি। 34 নাম্বারটা, এ মিসোজিনিস্ট হেটস, কাকে হেটস করে? যারা মিসোজিনিস্ট তারা কি ওমেন, নারীদেরকে হেট করে? পিপল, মানুষদেরকে হেট করে? ম্যান, আহ ছেলে পুরুষদেরকে হেট করে? নাকি লায়ার, যারা মিথ্যাবাদী তাদেরকে হেট করে? একটা মিসোজিনিস্ট পার্সন কাদেরকে হেট করে, কাদেরকে ঘৃণা করে? মিসোজিনিস্ট। কি হবে 34 নাম্বারটা? সবাই বলবা 34 নাম্বারটা কি হবে? 34-এর বলছো এ, আশরাফুল ইসলাম, আন্নে বলিয়ন এ, নাফিসা আলিনুর বলছো সি, সুহানা তানজিম তামান্না বলছো এ, আয়শা বেগম বলছো এ। ওকে, গুড। তাহলে মিসোজিনিস্ট হচ্ছে যারা নারী বিদ্বেষী। মিসোজিনিস্ট মানে কি? মিসোজিনিস্ট মানে হচ্ছে নারী বিদ্বেষী যে মানুষগুলো তাদেরকে বলে মিসোজিনিস্ট, তার মানে উত্তরটা হবে এ নাম্বারটা, ওমেন। তাই না? আমাদের কোনো বিদ্বেষী মানুষ আমরা পৃথিবীতে চাই না, আমরা সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে পৃথিবীতে বাঁচতে চাই। ওকে, 35 নাম্বারটা খেয়াল করো। 35 নাম্বারটা, এ ফিল্যান্থ্রপিস্ট ইজ সামওয়ান হু, মানে ফিল্যান্থ্রপিস্ট শব্দ বলতে কাদেরকে বোঝায়? যে ব্যক্তি এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, যে খুব রিচ এবং গরিবদেরকে সাহায্য করে, হেল্পস দ্য পুর, নাকি স্টাডিজ ফিলোলজি? ফিলোলজি মানে আমরা জানি ধর্মতত্ত্ব। ফিলোলজি মানে কি? ফিলোলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব, মানে ধর্ম নিয়ে যেখানে অনেক পড়াশোনা হয় সেটাকে বলা ফিলোলজি। আর যে আন্ডারস্ট্যান্ড দ্য সিক্রেট অফ দ্য লাইফ, তাহলে ফিলান্থ্রপিস্ট কাকে বলা হয়? চারটা অপশনের ভিতর কি হবে 35 নাম্বারটা? ওকে, 35 নাম্বারটা কি হবে? এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, রিচ অ্যান্ড হেল্পস দ্য পুর, স্টাডিজ ফিলোলজি, নাকি আন্ডারস্ট্যান্ড দ্য সিক্রেট অফ দ্য লাইফ? ফিলান্থ্রপিস্ট। 35 নাম্বারটা, ফিলান্থ্রপিস্ট ইজ সামওয়ান হু ড্যাশ। ওকে, গুড, অনেক উত্তর দিচ্ছ। এটার উত্তরটা হবে ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে হচ্ছে খুবই মানব দয়ালু, হ্যাঁ, যারা খুব কি মানব দয়ালু ব্যক্তি, যায় যে অনেক বড় লোক এবং গরিবদেরকে যে সাহায্য করে। তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা। হ্যাঁ, 35-এর উত্তরটা হবে কি? 35-এর উত্তরটা হবে বি নাম্বারটা, নট সি। 35-এর উত্তর হবে বি নাম্বারটা, বি। ওকে, দেন 36 নাম্বারটা, এ পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট। এ পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট মানে হচ্ছে আহ, যে ছদ্মবেশী যে মানুষগুলো তাদেরকে ইংরেজিতে কি বলা হয়? এদেরকে ম্যাজিশিয়ান, রগিউ, লায়ার নাকি ইম্পোস্টার? কি বলে? ছদ্মবেশী মানুষ। হ্যাঁ, মানব হিতৈষী, আশরাফুল ইসলাম বলছে সুন্দর ওয়ার্ড, মানব হিতৈষী। গুড। ওকে, 36 নাম্বারটা কি হবে? যে ছদ্মবেশী যে মানুষগুলো তাদেরকে কি ম্যাজিশিয়ান বলা হয়, তাদেরকে কি রগ ইউ বলা হয়, লায়ার বলা হয় নাকি ইম্পোস্টার? কি বলা হয়? হ্যাঁ, থিওলজি মানে তো ধর্মতত্ত্ব। ওকে,
আচ্ছা, ফিলোলজি ছিল, ওকে ওকে। ফিলোলজি মানে ধর্মতত্ত্ব না, ফিলোলজি মানে হচ্ছে ভাষা তত্ত্ব, হ্যাঁ, ফিলোলজি মানে হচ্ছে ভাষা তত্ত্ব। আর থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব, থিওলজি এটা মানে হচ্ছে ধর্মতত্ত্ব। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম এখানে থিওলজি, ওকে। ওকে, গুড। আচ্ছা, তাহলে 36-এর উত্তরটা হচ্ছে ইম্পোস্টার, যে ছদ্মবেশী, হ্যাঁ, ইম্পোস্টার। 36-এর উত্তর হচ্ছে ডি নাম্বারটা। গুড। দেন 37 নাম্বারটা, ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। ম্যারি মানে হচ্ছে আনন্দ। ম্যারি মানে কি? ম্যারি মানে হচ্ছে কি করা, কোনো কিছু আনন্দ করা। তার মানে যে খায় দায় ফুর্তি করে তাদেরকে কি বলা হয়? যে খায় দায় ফুর্তি করে তারা কি ইপিকিউরিয়ান, তারা কি সাইনিক, তারা কি ম্যাটেরিয়ালিস্টিক, নাকি স্টয়িক? হ্যাঁ, এটা এখানে স্পেলিংটা ভুল হয়েছে, STOIC, স্টয়িক হবে। স্টয়িক। ইপিকিউরিয়ান, সাইনিক, ম্যাটেরিয়ালিস্টিক নাকি স্টয়িক, কি হবে? হ্যাঁ, মিতু মৃদা, আই গেস ইম্পোস্টার মানে আন্দাজে জায়গায় হচ্ছে রাইট করে ফেলছো। ওকে। হিটলারের নাম লেখাতে ফেসবুক থেকে রেস্ট্রিকশন দিয়ে দিছে, আরে খুবই দুঃখজনক বিষয়। সো স্যাড, সো স্যাড। ওকে, তাহলে 37-এর উত্তরটা কি? 37-এর উত্তর হবে ইপিকুরিয়ান, বা যারা হচ্ছে ভোগবাদ। হ্যাঁ, ভোগবাদ, যারা খায় দায় আর ঘুমায়। সাইনিক মানে হচ্ছে সেলফ ইন্টারেস্টেড, যে পাবলিক গুলা, যারা নিজকে নিয়ে যারা খুব চিন্তা করে, হ্যাঁ, ছিদ্রান্বেষী। এই বাংলায় বলা হচ্ছে ছিদ্রান্বেষী, যারা নিজেকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। ম্যাটেরিয়ালিস্টিক মানে বোঝা হচ্ছে জড়বাদ। হ্যাঁ, জড়বাদকে রিপ্রেজেন্ট করে। তাহলে উত্তরটা হচ্ছে এ নাম্বারটা, ইপিকিউরিয়ান। ওকে। দেন 38 নাম্বারটা খেয়াল করো, অমনিসাইন্ট মানে এটা কি? 38 নাম্বারটা, অমনিসাইন্ট। অমনিসাইন্ট ইজ ওয়ান হু নোজ এভরিথিং, ওয়ান হু হ্যাজ টোটাল পাওয়ার, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার, নাকি ওয়ান হু ইটস অল টাইপ অফ ফুড, কি হবে? অমনিসাইন্ট কি হবে? ওকে। 38 নাম্বারটা কি হবে? 38 নাম্বারটা, হুম, খেয়াল করো। আমরা নিচ থেকে আসি। অমনি মানে কি? অমনি মানে হচ্ছে সর্বজ্ঞ। সরি, অমনি মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ বোঝায়, হ্যাঁ, যার সে শ্রেষ্ঠ মানে হচ্ছে সব। অমনি মানে হচ্ছে কি? অমনি মানে হচ্ছে সব বোঝায়। তাহলে যে ওয়ান হু ইটস অল টাইপ অফ ফুড তাকে বলা হয় অমনিভোরাস। কি বলা হয়? তাকে বলা হয় অমনিভোরাস, আর ইউএস, অমনিভোরাস। আচ্ছা, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, এটা কি বলা হয়? ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, তাকে বলা অমনি প্রেজেন্ট। ওকে, ওকে বলা হয় অমনি প্রেজেন্ট, যে সবখানে উপস্থিত থাকে। ওকে, অমনি প্রেজেন্ট। ওকে। ওয়ান হু হ্যাজ টোটাল পাওয়ার, এটাকে বলা হয় অমনিপটেন্ট। অমনিপটেন্ট, হ্যাঁ, অমনিপটেন্ট। আচ্ছা, আর ওয়ান হু নোস এভরিথিং, যে সব জানে, তাকে বলা হয় অমনিসায়েন্ট। তাহলে উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। তোমরা চারটা অপশনটাই কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবা। হ্যাঁ, অমনিসায়েন্ট। 38-এর উত্তর হবে এ। ওকে। দেন 39 নাম্বারটা দেখ, খেয়াল করো, হোয়েন এ রাইটার রাইটস দ্য স্টোরি অফ হিজ ওন লাইফ, অফ হিজ ওন লাইফ ইজ কল্ড, এটা কি ডায়েরি, বায়োগ্রাফি, লাইফ স্টোরি নাকি অটোবায়োগ্রাফি? অর্থাৎ একজন লেখক যখন নিজের জীবনী লেখে, একজন লেখক যখন নিজের জীবনী লেখে, তাকে কি বলা হয়? সেটা কি ডায়েরি, বায়োগ্রাফি, লাইফ স্টোরি নাকি অটোবায়োগ্রাফি? আত্মজীবনীকে ইংরেজিতে কি বলা হয়? তো ভালোভাবে খেয়াল করো প্রশ্নটা। প্রশ্নটাতে চেয়েছে হিজ ওন লাইফ, হিজ ওন লাইফ, কি হবে? ওকে, 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 ওকে। 39 নাম্বারটা খেয়াল করো। 39 নাম্বারটা উত্তরটা হবে এন অ্যান অটোবায়োগ্রাফি। কিন্তু কাহিনী হচ্ছে, তাহলে বায়োগ্রাফি কাকে বলা হয় বলো তো? বায়োগ্রাফি কোনটা? বায়োগ্রাফিটা হচ্ছে, ধরো আমি তোমার জীবনী নিয়ে কোনো একটা কিছু লিখতেছি, মানে নিজের জীবনী না, আমি যখন অন্য কারো জীবন নিয়ে লিখবো তখন সেটাকে বলা হয় বায়োগ্রাফি। এটা মানেটা হচ্ছে জীবনী। হ্যাঁ, কারো হচ্ছে জীবন, কারো অন্য কারো জীবন নিয়ে লেখা। আর এটা হচ্ছে আত্মজীবন। হ্যাঁ, এটা হচ্ছে আত্মজীবনী, আত্মজীবনী। ওকে। তাহলে উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা, 39-এর উত্তর ডি। দেন খেয়াল করো 40 নম্বর, দ্য মার্ডারার অফ দ্য কিং ইজ কল্ড। 40 নম্বর, যে রাজাকে হত্যা করে তাকে কি, সেটাকে কি বলে? সেটা কি হোমিসাইড, ম্যাট্রিসাইড, প্যাট্রিসাইড নাকি রেজিসাইড, কি হবে? রাজাকে যে হত্যা করে তাকে কি বলা হয়? সেটা কি হোমিসাইড, ম্যাট্রিসাইড, প্যাট্রিসাইড নাকি রেজিসাইড? 40-এর উত্তরটা কি হবে শুনি সবার কাছ থেকে। ওকে, 40 নম্বর বলছো ডি। ওকে, তাহলে খেয়াল করি হোমিসাইড মানে কি? যে নর হত্যা করে। হোমিসাইড মানে হচ্ছে
মানে স্বাভাবিক অর্থে যে নর হত্যা করে, নর বলতে মানুষ হত্যা করে। যদি আসতো ওয়ান হু কিল এ ম্যান, তাহলে আমি দিতে পারতো হোমিসাইড। ব্যাট্রিসাইড মানে হচ্ছে কি মাতৃ হত্যা। ওয়ান হু কিলস দ্য মার্ডারার অফ অফ দ্য মার্ডারার অফ দ্য মাদার। প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃহত্যা। এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে পিতৃহত্যা। আর রেজিসাইড মানে কিং, রাজাকে হত্যা করা। তাহলে আলটিমেটলি 40-এর উত্তর হচ্ছে কি, 40-এর উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, আমাদের আর 10টা প্রশ্ন রয়েছে। 10টা প্রশ্ন। 41 নম্বরটা, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ ড্যাশ। এটা হচ্ছে প্রোভার্ব। এটা হচ্ছে কি প্রোভার্ব। তো প্রোভার্ব থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন আসে, ভালোভাবে খেয়াল করো। প্রোভার্ব থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন আসবে। একটা, এক হচ্ছে তোমাদের প্রোভার্বের হচ্ছে ট্রান্সলেশন, হ্যাঁ, বা অনুবাদ আসবে, যে এই প্রবাদটার বাংলা কি, ঠিক আছে, অনুবাদ আসবে। আরেকটা আসে হচ্ছে তোমার, আরেকটা আসে এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ফিল ইন দা ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এই দুই ধরনের প্রশ্ন আসে আমাদের প্রোভার্বস থেকে, দুই ধরনের প্রশ্ন আসে। এখানে যেটা রয়েছে, এখানে আমাদের প্রশ্নে ফিলিং দা ব্ল্যাঙ্কস আমরা দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা দেখা যায় অনুবাদটা আমরা ম্যাক্সিমাম সময় পড়ে থাকি, বাট ফিলিং দা ব্ল্যাঙ্কসটা দিলে আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই। তাহলে 41 নম্বরটা, স্পিচ ইজ সিলভার, মানে কথা বলাটা যদি সিলভার হয়, সাইলেন্টটা কি? এটা কি ডিভাইন, সিম্পল, গোল্ডেন নাকি ইনচ্যান্টিং? এটা কি হবে? তাহলে 41-এর সি। ওকে, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন। ওকে, এর প্রবাদ বাক্য। তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা, উত্তর হবে সি। 41-এর সি, গুড। দেন 42 নাম্বার, বেটার লেট দেন ড্যাশ। সবার সহজ এবং এটা খুবই ইজি। 42 নাম্বারটা কি হবে? সবার পারা উচিত এবং সবাই কমেন্ট করবে। 42 নাম্বারটা কি হবে? বেটার লেট দেন এভার, বেটার লেট দেন নেভার, বেটার লেট দেন হোয়াট এভার, নাকি বেটার লেট দেন হাউ এভার? কি হবে? 42 নাম্বারটা কি হবে? বেটার লেট দেন ড্যাশ। আমরা জানি কি মানে, দেরিতে হলেও কোনো একটা কিছু ভালো, হ্যাঁ, মানে কোনো একটা কিছু না হওয়ার চেয়ে, একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হলেও ভালো, এই অর্থে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি। বেটার লেট দেন ড্যাশ কি হবে? হ্যাঁ, গুড। তাহলে 42 নাম্বারটা কি হবে? এন্নে বলিউন বলছো বি, তামান্না বি, এফ জি সন্ধ্যা বলছো বি, নাফিস রায়ন বলছো বি, গুড। তা বেটার লেট দেন নেভার। হ্যাঁ, তাহলে উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, উত্তরটা হচ্ছে কি বি নাম্বারটা, খেয়াল করো। দেন 43 নাম্বার, ওয়ান শ্যালো ডাজেন্ট মেক এ ড্যাশ। ওয়ান শ্যালো ডাজেন্ট মেক এ ড্যাশ মানে এক মাগে শীত যায় না। এক মাগে শীত যায় না এমন একটা প্রশ্ন থাকে, তাই না? তাহলে এটা উত্তরটা কি হবে? এটা কি কোয়ারেল, সামার, অটাম নাকি ট্রিটি? 43 নাম্বারটা কি হবে? 43 নাম্বার অপশনটা কি হবে? এ, বি, সি নাকি ডি? কি হবে 43 নাম্বার? ওকে, 43-এর আশরাফুল বলছো বি, গুড। তাহলে ওয়ান শ্যালো ডাজেন্ট মেক এ সামার। ওকে, ওয়ান শ্যালো ডাজেন্ট মেক এ সামার, তাহলে উত্তরটা হবে বি নাম্বারটা, গুড। দেন 44 নাম্বার, দ্য ইডিয়ম স্টিচ ইন টাইম সেভস নাইন রিফার্স দ্য ইম্পর্টেন্স অফ। এই যে একটা প্রভার্ব বা একটা ইডিয়ম, যে স্টিচ ইন টাইম সেভস নাইন, হ্যাঁ, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এরকম একটা অর্থ দেয় অনেক সময়। তাহলে এটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে ব্যবহার করা হয়? এটা কি সেভিং লাইভস, টাইমলি অ্যাকশন, সেভিং টাইম, নাকি টাইম টেইলরিং? কি হবে এটা? এটা উত্তরটা কি হবে? 44 নম্বরের উত্তর কি হবে? একজন বলছো বি, নাফিস রায়ন বলছো বি, চন্দ্র পাউল বলছো বি, ওকে, তামান্না বলছো বি, গুড। তাহলে স্টিচ ইন টাইম সেভস নাইন বলতে বোঝায় আমাদের সময় অনুযায়ী কাজ করতে হবে, অর্থাৎ টাইমলি অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে 44-এর উত্তরটা হবে বি নাম্বারটা, গুড। দেন আমরা দেখবো 45 নম্বর, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ড্যাশ, মানে হচ্ছে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। হ্যাঁ, প্রবাদ বাক্যটার বাংলা হচ্ছে আমরা যে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ড্যাশ, এটা কি হবে? এটা কি আপডেটেড, এন্ডিউরড, ব্রোকেন নাকি ব্লটেড? কি হবে? এ বি সি ডি, এ বি সি ডি। 45 নাম্বারটা কি হবে আমরা একটু দেখি। 45 নাম্বারটা, 45 নাম্বার, মৃত্যু মৃধা বলছো ব্লটেড, নাফিস রায়ান বলছো ব্লটেড, ওকে, জান্নাত নবনী তামান্না বলছো এ, অর্ণব নাসির পলক সুমাইয়া খাতুন, গুড। তাহলে হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, এটা একটা প্রবাদ বাক্য, আমরা জানি ভাগ্যের লিখন যায় না খণ্ডন। ওকে, 46 নম্বরটা, অ্যানালজি, কাস্টমার এবং শপকিপার। এই অ্যানালজিটা খুব চিন্তা ভাবনা করে উত্তর দিবা। অ্যানালজি থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে,
অ্যানালজি থেকে যখন প্রশ্ন আসে আমাদের কি দেখতে হয়, এদের ভিতরে একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। এদের ভিতর কি সম্পর্ক খুঁজে বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে কাস্টমার, একটা হচ্ছে কি শপকিপার। কাস্টমার যায় কার কাছে? শপকিপারের কাছে, মানে কার কাছে যায়, কার কাছে যায়, কার কাছে যায়। ঠিক আছে, সম্পর্কটা হচ্ছে কার কাছে যায়। তাহলে এটা কি মেম্বার, ক্লাব, প্যাট্রন, কনসার্ট, কর্ম, ফুললি, নাকি ক্লায়েন্ট, লয়ার? কি হবে এটার উত্তরটা? কি হবে 46 নাম্বারটা? ওকে গুড, ম্যাক্সিমামের উত্তর হচ্ছে পুলক, নাফিস রায়ান, আলিনুর, সুরভি সবাই ডি বলছে। গুড। তাহলে একটা কাস্টমার যেমন যায় শপকিপারের কাছে তার দ্রব্যাদি ক্রয় করার জন্য, ঠিক একইভাবে একজন ক্লায়েন্ট যায় কার কাছে? লয়ারের কাছে। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে বি নাম্বারটা। ঠিক আছে, বাকিগুলো হচ্ছে এটার সাথে যায় না। দেন 47 নাম্বার, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিনস, সবার কমন। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানেটা কি? লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, কমন ল্যাঙ্গুয়েজ, নাকি মেইন ল্যাঙ্গুয়েজ? কি হবে 47 নাম্বারটা? কি হবে 47 নাম্বার উত্তরটা? 47 নাম্বার উত্তরটা কি হবে? আচ্ছা, এটা কি ফরেন, ফ্রেঞ্চ, কমন নাকি মেইন? ফরেন, ফ্রেঞ্চ, কমন নাকি মেইন, কি হবে? ওকে, 47 উত্তর লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে ধরো যে আমি হচ্ছে বাঙালি ভাষী, আরেকজন আসলো মনে করো পর্তুগিজ ভাষী, তো তার সাথে তো আমার একটা কমিউনিকেশন করতে হবে, তাই না? তো সেই কমিউনিকেশন করার ক্ষেত্রে আমাদের দুইজনের একটা নির্দিষ্ট ভাষা জানতে হবে। সেই ভাষাটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা, মানে কমন ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটার মাধ্যমে আমরা সকলের সাথে যোগাযোগ করতে পারি। তাহলে উত্তরটা কি হবে? 46 নম্বরের উত্তর 47 নম্বর উত্তর হবে সি নাম্বারটা, কমন ল্যাঙ্গুয়েজ। গুড। 48 নম্বরটা, এন বি স্ট্যান্ডস ফর, এন বি এর পূর্ণরূপ কি? এন বি এর পূর্ণরূপ কি? এটা কি নোট ওয়েল, নোটাবিনি, নোট বিসাইড, নাকি নোট বেটার? এটাও কিন্তু গত দিনের ক্লাসে করানো হয়েছে। যদি আজকে ভুল করো তাহলে কিন্তু অনলাইনেই মাইট দেওয়া হবে। এখন যদি ভুল করো তাহলে অনলাইনেই মাইট দেওয়া হবে। 48 নাম্বারটা কি হবে? 48 নম্বরটা কি হবে? বি বলছো, নোটাবিনি। নাফিস রায়ান বলছো বি, নাফিসা আলিনুর বলছো বি, তামান্না বলছো বি, ওকে, জেরিন খান বলছো বি। ঠিক আছে, গুড। এন বি এটা স্ট্যান্ড ফর নোটাবিনি, এন তে নটা, বি তে বিন। ঠিক আছে, মানে কোন একটা বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। ওকে, 49 নাম্বারটা খেয়াল করো, মেগনাম, মেগনাস অপাস। এখানে মেগনাম হবে মেবি। হ্যাঁ, মেগনাম অপাস এটা মানেটা কি? মেগনাম অপাস মানে কি? মিসআন্ডারস্ট্যান্ড, বেস্ট ওয়ার্ক, ম্যাগনোলিয়া, নাকি ফার্স্ট ওয়ার্ক? ম্যাগনোলিয়া নাকি ফার্স্ট? ওকে, কি হবে এটা? ম্যাগনাম অপাস। 49 নাম্বার, 49 নাম্বারটা কি হবে? ওকে, 49-এর একজন বলছো বি। খেয়াল করো, ম্যাগনাম অপাস বলতে কয়েকটা জিনিস রিপ্রেজেন্ট করে। এক হচ্ছে তোমার লাস্ট ওয়ার্ককে বোঝায়, লাস্ট ওয়ার্ককে বোঝায়। আবার এটা দ্বারা বেস্ট ওয়ার্ককেও বোঝায়। হ্যাঁ, বেস্ট ওয়ার্ক মানে সর্বশ্রেষ্ঠ কাজ বা সর্বশেষ কাজ, দুইটাকেই বোঝায়। তাহলে সে অনুযায়ী খেয়াল করো, আমার অপশনে, অপশনে লাস্ট ওয়ার্কটা নাই, অপশনে লাস্ট ওয়ার্ক নাই, অপশনে রয়েছে হচ্ছে আমার কি বেস্ট ওয়ার্ক। তাহলে উত্তরটা হবে আমার বি নাম্বারটা, 49-এর উত্তর বি, বেস্ট ওয়ার্ক। ওকে, জাইনা, নেপোলিয়ন মিম। ওকে, আমার সবার হয়েছে। দেন লাস্ট প্রশ্ন, 50 নাম্বার, ইটিসি স্ট্যান্ডস ফর। এই ইটিসি শব্দটা আমরা একদম ছোটবেলা থেকে ব্যবহার করে থাকি। ইটিসি শব্দটার পূর্ণ রূপটা কি হবে বলো? এটা কি ইটিসি টি আর এ, ইটিসি এ টি আর এ, মানে কি হবে? ইটসেট্রা নাকি নান? কি হবে 50 নাম্বার? মানে এটা একদম দেখা যায় ক্লাস 1 2 এর যে বাচ্চা কাচ্চা আছে তারাও কিন্তু ইটিসি শব্দটা আমরা ব্যবহার করে থাকি। ইটিসি শব্দের পূর্ণরূপটা কি এটা যদি না জানি তাহলে খুবই দুঃখজনক বিষয়। 50-এর কি হবে উত্তর? ওকে, 50-এর নাফিস রায়া, নুসরাত নিয়া এ বলছো, তামান্না, সুমাইয়া খাতুন সি বলছো। ওকে, দেখা যাক কি হয়। একজন শুধু সি বলেছো, বাকি সবাই এ। যায় না, মাস্টারপিস। ওকে, ইটিসি। ওকে গুড। খেয়াল করো, ইটিসি যে শব্দটা আমরা ব্যবহার করি এটা মানে হচ্ছে এটসেট্রা। ওকে, উত্তরটা হবে এ নাম্বারটা, জেনে রাখবা। আহ, এগুলো নিয়ে একটু ফ্লেক্স নেওয়া যায় যে তুই ইটিসি ব্যবহার করিস মানে কি জানিস কিনা। বুঝছো? তাহলে এই ছিল তোমাদের প্রশ্নের, 50টি প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের
অ্যাডমিশন গুলোতে কেমন ধরনের প্রশ্নগুলো আসবে তোমরা একটু বুঝতে পারছো, এবং অলরেডি কাইন্ড অফ একটু রিভাইজ কাইন্ড অফ হয়ে গেছে। তাহলে এই যে মেমোরাইজিং পার্টের জন্য এখানে যে সকল টপিকগুলা ইনক্লুড করা হয়েছে, এই টপিকগুলাই তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা পরীক্ষার আগে সলভ করে যাবা, তাহলে দেখবা পরীক্ষার সময়ে কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলকে আসসালামু আলাইকুম।